আজকের পছন্দের গল্পে পাঁচকড়িদের লেখা হত্যা রহস্যের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছি হুজুরিমল নামে এক মারোয়াড়ি ব্যবসায়ী কলকাতার বড়বাজার অঞ্চলে রানের গলিতে খুন হন। একই সময় খুন হয় রঙ্গিয়া নামে এক স্ত্রীলোক। কে তাদের খুন করল এ বিষয়ে লেখক নগেন্দ্রনাথ এবং ইন্সপেক্টর অক্ষয় কুমার কিছুতেই স্থির সিদ্ধান্তে আসতে পারছেন না। বিভিন্ন সময় খুনি বিভিন্ন লোক বলে মনে হচ্ছে। কি ঘটেছিল জানতে প্রথম পর্বটি অবশ্যই শুনে আসুন। শুরু করছি দ্বিতীয় পর্ব। এ লোক গুরু গোবিন্দ সিংও হইতে পারে, কেননা গুরু গোবিন্দ সিং পাঞ্জাবের লোক। সে নিজে স্বীকার করিয়াছে যে সে এই সম্প্রদায়ের লোক। সম্ভবত এক সম্প্রদায়ের লোক বলিয়া হুজুরিমলের স্ত্রী নিজের স্বামীর দুর্ব্যবহারের জন্য ইহাকে জানাইয়াছিল। তাহাতে খুব সম্ভব গুরু গোবিন্দ সিং তাহার সহিত রানীর গলিতে যায়। তাহার পর সেই খুন করে। সম্ভব, কিন্তু টাকা চুরি করে কে? টাকার কথা সবই মিথ্যা, সন্দেহ দূর করিবার একটা ফন্দি। উমিচাঁদ নিজের হাতে টাকা সিন্ধুকে রাখিয়াছিল। উমিচাঁদকে ইহারা হাত করিয়াছে। টাকা না লইয়াই কি হুজুরিমল গঙ্গাকে লইয়া পালাইবার চেষ্টা করিয়াছিল? এ কোনো কথাই স্থির হইতেছে না। এই মোকদ্দমা লইয়া খুব বেশি রকমে মাথা ঘামাইতে হইবে দেখিতেছি। বিরক্তভাবে অক্ষয় কুমার উঠিলেন। অক্ষয় কুমার নগেন্দ্রনাথকে কি বলিতে যাইতেছিলেন, এই সময় সবেগে তথায় যমুনা দাস দ্রুত বেগে প্রবেশ করিল। তিনি অতি ক্রুদ্ধভাবে অক্ষয় কুমারের দিকে চাহিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিলেন, আমি আপনার সন্ধানেই এখানে আসিয়াছি। অক্ষয় কুমার অতি গম্ভীরভাবে বলিলেন, আমি তো উপস্থিতই আছি। যমুনা দাস ক্রোধ ভরে বলিলেন, মহাশয়, আপনি আমাদের গঙ্গার সহিত এরূপ ব্যবহার করিয়াছেন কোন সাহসে? অক্ষয় কুমার মৃদু হাস্য করিয়া বলিলেন, ও, তিনি কি আপনাকে শাসন করিতে পাঠাইয়াছেন? না, আমি নিজেই আসিয়াছি। আপনি জানেন গঙ্গা আমার ভাবী স্ত্রী? তাহা অবগত আছি। তবে আপনি কোন সাহসে তাহাকে অপমান করিয়াছেন? তাহাকে অপমান করি নাই, কর্তব্যের অনুরোধে তাহাকে দুই একটা কথা জিজ্ঞাসা করিয়াছি মাত্র। বন্ধুর সহিত অক্ষয় কুমারের একটা বিবাদ ঘটে যায় দেখিয়া নগেন্দ্রনাথ বলিলেন, যমুনা দাস, অক্ষয়বাবু যাহা জিজ্ঞাসা করিয়াছেন প্রকৃতই তাহা তিনি কর্তব্যের অনুরোধে করিয়াছেন। তবে কি উনি মনে করেন যে গঙ্গা এই হত্যাকাণ্ডে জড়িত? অক্ষয় কুমার ধীরে ধীরে বলিলেন, তা না হলে তিনি তাহার কাপড় পরাইয়া রাত্রি 12টার সময় রঙ্গিয়াকে রানীর গলিতে হুজুরিমলের সঙ্গে দেখা করিতে পাঠাইয়াছিলেন কেন? যমুনা দাস অতিশয় রুষ্ট হইয়া বলিলেন, না, গঙ্গা পাঠায় নাই। অক্ষয় কুমার কোনরূপ চাঞ্চল্য প্রকাশ না করিয়াই গম্ভীরভাবে বলিলেন, প্রমাণ লইয়া আমাদের কাজ। আমরা ইহার প্রমাণ পাইয়াছি। আপনার কথা শুনিব কেন? আপনি কি মনে করেন গঙ্গা এই দুইটা খুন করিয়াছে? না, তাহা বলি না। তবে তিনি ভিতরের অনেক রহস্য জানেন। মিথ্যা কথা। মহাশয়, মিথ্যে কথা নহে। রাত্রে হুজুরিমলের সঙ্গে তাহারই দেখা করিবার কথা ছিল। তাহাকে লইয়াই হুজুরিমল পালাইবে মনে করিয়াছিলেন। যে কারণেই হইউক তিনি অনুগ্রহ করিয়া না গিয়া তাহার কাপড় পরাইয়া রঙ্গিয়াকে পাঠাইয়াছিলেন। বুড়া হুজুরিমলের সঙ্গে সে পালাইবে কেন? বিশেষত তাহার সহিত আমার বিবাহ স্থির হইয়াছে। মহাশয়ের এক পয়সারও সঙ্গতি নাই, কিন্তু হুজুরিমলের অনেক টাকা ছিল। যমুনা দাস ক্রোধে উন্মত্ত প্রায় হইয়া বলিলেন, আমি জানি জুয়া খেলিয়া হুজুরিমলের এক পয়সাও ছিল না। গঙ্গাও তাহা জানিত। অক্ষয় কুমার মৃদু হাসিয়া বলিলেন, তবে গঙ্গা আরো জানিত যে এই খুনের রাত্রে হুজুরিমলের কাছে 10,000 টাকা ছিল।
যমুনা দাস সে কথায় কান না দিয়া বলিলেন, আমার কোনো কাজকর্ম ছিল না বলিয়া আমি এই সন্ধান করিব মনে করিয়াছিলাম। এখন গঙ্গার অপযশ ও মিথ্যা অপবাদ দূর করিবার জন্য আমাকে প্রাণপণ দিয়া চেষ্টা করিতে হইবে কে খুন করিয়াছে তাহা বাহির করিয়া। অক্ষয় কুমার বলিলেন, ভগবান আপনার সাহায্য করুন, আমরা তো একরকম হাল ছাড়িয়া দিবার মতো হইয়াছি। যমুনা দাস সবেগে বলিলেন, আমি জানি এই খুন কে করিয়াছে। পাঞ্জাবের সম্প্রদায় হইতে যে এই খুন করিয়াছে তাহা আমি বেশ শপথ করিয়া বলিতে পারি। আমি জানি গুরু গোবিন্দ সিং খুন করিয়াছে। অতি শীঘ্র ইহার প্রমাণ আমি দিব, দেখিবেন। এই বলিয়া যমুনা দাস উঠিয়া গেলেন। তখন নগেন্দ্রনাথ বলিলেন, যমুনা দাস যাহা বলিল আমার মনেও তাহাই লয়। অক্ষয় কুমার বিরক্তভাবে বলিলেন, ও কথা অনেকবার শুনিয়াছি। আমি বলিতেছি আপনার সম্প্রদায়ের সঙ্গে এ খুনের কোনো সম্পর্ক নাই। নগেন্দ্রনাথ বলিলেন, কিছুই তো স্থির হইতেছে না। অক্ষয় কুমার বলিলেন, একটা কিছু স্থির করিতে হইবে। এখন আমার সঙ্গে একবার আসুন, একটা কাজ আছে। নগেন্দ্রনাথ সত্বর বেশ পরিবর্তন করিয়া অক্ষয় কুমারের সহিত বাহির হইলেন। তাহারা উভয়ে ললিত প্রসাদের পিতার সহিত সাক্ষাৎ করিতে চলিলেন। হুজুরিমলের খুনের সময় ললিত প্রসাদের পিতা কলিকাতায় ছিলেন না। এখন তিনি কলিকাতায় ফিরিয়াছেন। অক্ষয় কুমার এ পর্যন্ত তাহার সহিত দেখা করিবার সুবিধা পান নাই। আজ তাহাই একবার তাহার সঙ্গে দেখা করার নিতান্ত প্রয়োজন মনে করিলেন। ভাবিলেন, যদি তাহার নিকটে কোনো সন্ধান পাওয়া যায়। নগেন্দ্রনাথ ও অক্ষয় কুমার বড় বাজারে আসিয়া জানিতে পারিলেন যে ললিত প্রসাদের পিতা গদিতে আছেন। উভয় গদিতে প্রবেশ করিলেন। অক্ষয় কুমার দেখিলেন তিনি এক স্থবির মারোয়ারি। বুদ্ধিমান ব্যবসাদার চতুর মারোয়ারির যেরূপ হওয়া উচিত তিনি ঠিক সেই রূপ মারোয়ারি। তাহাকে দেখিয়া অক্ষয় কুমার বুঝিলেন যে তাহার নিকটে কোনো কথা বাহির করা সহজ নহে। অক্ষয় কুমারকে দেখিয়া তিনি জিজ্ঞাসিলেন, আপনার কি দরকার? অক্ষয় কুমার নিজ পরিচয় বলিলেন। তখন তিনি উঠিয়া বলিলেন, এই দিকে আসুন। উভয়কে এক নির্জন গৃহে লইয়া গিয়া বলিলেন, আপনি এখনো খুনের কিছুই সন্ধান করিতে পারেন নাই? খুনি ধরিতে পারি নাই, তবে কতক সন্ধান পাইয়াছি। কি পাইয়াছেন? আপনাকে বলিতে পারি না, আমাদের সেরূপ রীতিও নহে। আমার কাছে কি প্রয়োজনে আসিয়াছেন? দু একটি কথা জিজ্ঞাসা করিতে। আপনি হুজুরিমল বাবুকে কি খুব ভালো লোক বলিয়া জানিতেন? নিশ্চয়ই, সকলেই তাহা জানিত। তাহার কি কোনো দোষ ছিল না? সংসারে কাহার না দোষ থাকে? তাহা হইলে অনুগ্রহ করিয়া বলুন তাহার কি দোষ ছিল। আপনি কি তাহার দোষ অনুসন্ধানের জন্য আমার নিকটে আসিয়াছেন? কোন সাহসে আপনি এ কথা আমাকে জিজ্ঞাসা করিতেছেন? কর্তব্যের অনুরোধে জিজ্ঞাসা করিতেছি। কি জন্য তিনি খুন হইয়াছেন তাহা জানিতে না পারিলে খুনিও কখনো ধরা যায় না। তিনি জুয়ারি ছিলেন। জুয়া খেলিয়া তিনি সর্বশান্ত হইয়াছিলেন। আপনি কোন সাহসে হুজুরিমলকে এ কথা বলেন? সাহস? প্রমাণ? তিনি বাঁচিয়া থাকলে দেউলিয়া হইতেন। আপনি কি আমাদের গদির বদনাম রটাইতে এখানে আসিয়াছেন? সত্য কথা অনেক চাহিয়াছি, এই জন্য অনুরোধ করিতেছি যে আপনি হুজুরিমল সম্পর্কে যাহা জানেন তাহা খুলিয়া বলুন। রাগে বৃদ্ধের মুখ লাল হইয়া গেল। তিনি ক্রোধ কম্পিত স্বরে বলিলেন, মহাশয়, আপনি পুলিশের লোক। কি বলিব? যা হইউক, আমি আপনাকে আর একটি কথাও বলিব না। অক্ষয় কুমার উঠিলেন, গম্ভীরভাবে বলিলেন, তবে আমিই বলি, হুজুরিমলে জুয়া খেলিয়া সর্বশান্ত হইয়াছিলেন, তাহার উপরে আরও গুণ ছিল। তিনি গঙ্গাকে লইয়া দেশ বিদেশ ছাড়িয়া পালাইবার বন্দোবস্ত করিয়াছিলেন। গুরু গোবিন্দ সিং 10,000 টাকা তাহার নিকটে জমা রাখিয়াছিলেন। তিনি সেই টাকা লইয়া পালাইতেছিলেন।
সেদিন খুন না হইলে পালাইতেন। বৃদ্ধ মারোয়ারি আরও রুষ্ট হইয়া বলিলেন, সব মিথ্যা কথা। অক্ষয় কুমার দেখিলেন এই কঠিন মারোয়ারির নিকট হইতে কোনো কথাই জানিবার উপায় নাই। সুতরাং তিনি নিতান্ত বিরক্ত হইয়া তথা হইতে বিদায় লইলেন। নগেন্দ্রনাথ মনে এ কথা একবারও উদয় হয় নাই। তিনি নিতান্ত বিস্মিত হইয়া বললেন, বলেন কি, ইহাও সম্ভব? অক্ষয় কুমার গম্ভীরভাবে বলিলেন, সকলই সম্ভব। এখন ইহাদের বিস্তর দেনা হইয়াছে। হুজুরিমল বড় অংশীদার, তারই নামে সমস্ত লোকের পাওনা। তাহার বেঁচে থাকিলে রক্ষে নাই। আজ হইউক কাল হইউক, 2 দিন পরে সকল কথা প্রকাশ হইয়া পড়িত, তখন হুজুরিমলকে জেলে দেওয়া যাইত। এই অবস্থায় 1000 লোকে প্রত্যহ আত্মকথা করিতেছে, খুনও হইতেছে। এই বুড়ো মারোয়ারি যেরূপ বদমাইশ, তাহাতে তাহার আশ্চর্য কি? নগেন্দ্রনাথ বলিলেন, তবে কি এই বুড়ো লোক দিয়া নিজের অংশীদারকে খুন করিয়াছে? তাহা হইলে আমরা যাহা কিছু ভাবিতেছিলাম সকলই আমাদের ভুল। অক্ষয় কুমার গম্ভীরভাবে বলিলেন, তাহাই যে ঠিক তাহা বলি না, তবে সম্ভব, খুব সম্ভব। বুড়ো মারোয়ারি যেরূপ চতুর, তাহাতে সে নিজেকে বাঁচাইবার জন্য এও পারে, তবে প্রমাণ নাই, এই হলো মুশকিল। নগেন্দ্রনাথ বলিলেন, এটা খুব সম্ভব বটে, সন্ধান করা উচিত। অক্ষয় কুমার বলিলেন, তাহা না করিয়া সহজে ছাড়িব না। অক্ষয় কুমার কিয়দ্দূর আসিয়া বলিলেন, আসুন একবার গুরু গোবিন্দ সিং এর সঙ্গে দেখা করিয়া যাই। উভয় গুরু গোবিন্দ সিং এর বাসায় আসিলেন। সৌভাগ্যের বিষয় তিনি তখন বাসায় ছিলেন। তিনি তাহাদের উভয়কে সমাদরে বসাইলেন। অক্ষয় কুমার বলিলেন, নোট সম্বন্ধে আপনাকে 2-1 কথা জিজ্ঞাসা করিবার জন্য আসিলাম। গুরু গোবিন্দ সিং বলিলেন, বলুন, কি জানতে চাহেন? যে দারোয়ান আপনার নামের চিঠি সহ নোট আপনার চাকরকে দিয়াছিল, তাহাকে এখন দেখিলে সে চিনিতে পারিবে? সে বলে যে লোকটা ছদ্মবেশ পরিয়া আসিয়াছিল। তাহার বড় লম্বা দাড়ি ছিল, বোধ হয় সে দাড়ি পরচুলো হইবে। তবে যে তাহাকে তখনই সে ধরিল না কেন? সে লোকটা 1 মিনিটও দেরি করে নাই। যা হইউক, নোটগুলি কি দেখিতে পাইব? পাইবেন বলিয়া গুরু গোবিন্দ সিং অন্য গৃহ হইতে নোটগুলি আনিয়া অক্ষয় কুমারের হাতে দিলেন। তিনি নোটগুলি বিশেষ রূপে দেখিয়া বলিলেন, এই 10খানা নোটই কি আপনি হুজুরিমলকে রাখিতে দিয়াছিলেন? না। অক্ষয় কুমার সবিস্ময়ে বলিলেন, তবে এ নোট কোথা হইতে আসিল? গুরু গোবিন্দ সিং বলিলেন, আমি ওই ইহার কিছুই ভাবিয়া পাই নাই। এ নোট আমি হুজুরিমলের নিকট জমা রাখি নাই। সে নোটের নম্বর আমার কাছে আছে, সে এ নোট নহে। ইহার মধ্যে কি একখানিও আপনার সেই নোট নয়? একখানিও না। তবে এ নোট কোথা হইতে আসিল? কেমন করিয়া বলিব? বোধ হয় যে চুরি করিয়াছিল সে নোট বদলাইয়া ফেলিয়াছিল, এখন সেই বদলানো নোট ফেরত দিয়াছে। কেন ফেরত দিয়াছে? হয়তো ভয়, হয়তো বা অনুতাপে। যে এই 10,000 টাকা পাইবার জন্য 2টা খুন করিয়াছিল, সে কি সহজে টাকা ফেরত দেয়? আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। যা হইউক, আপনার নোট কে ভাঙাইয়াছিল জানিতে পারিলে খুনির সন্ধানও পাইব। আপনার সেই নোটের নম্বরগুলি দিন। গুরু গোবিন্দ উঠিয়া গিয়া আবার একখানি কাগজ লইয়া আসিলেন। অক্ষয় কুমার নোটের নম্বর লইয়া গুরু গোবিন্দ বাড়ি হইতে বহির্গত হইলেন। নগেন্দ্রনাথ পথে আসিয়া বলিলেন, এ নোট সম্বন্ধে আপনি কি মনে করেন? অক্ষয় কুমার বলিলেন, আমি এখন কিছুই মনে করি না। আশ্চর্যের বিষয়, এই নোট কে ভাঙাইয়াছিল তাহা এখনো প্রকাশ পায় নাই। হয়তো সে নোট এখনো কেহ ভাঙায় নাই। এমন কে মাহাত্মা আছে ঘর হইতে 10,000 টাকা দান করিবে? ইহাও তো গুরু গোবিন্দ সিং এর একটা ফন্দি হইতে পারে।
নগেন্দ্রবাবু, ইহা উপন্যাস লেখা নয়, ইহাতে অনেক গোলযোগ। ক্রমেই গোলযোগের বৃদ্ধি রহস্য জটিল হইতেছে। যাহাই হোক, আমি আপনাকে একটা কাজের ভার দিতেছি। বলুন। এ নোট কেহ কোথায় ভাঙাইয়াছে কিনা ইহা এখন সন্ধান করুন। যথাসাধ্য চেষ্টা করিব। যদি কেহ নোট ভাঙাইয়া থাকে নিশ্চয়ই জানিতে পারা যাইবে। তাহা হইলে কি আপনি খুনি ধরিতে পারিবেন? খুব সম্ভব। আমার বিশ্বাস, হুজুরিমল যখন খুন হয় তখন তাহার নিকট গুরু গোবিন্দ সিং এর 10,000 টাকার নোট ছিল। যে খুন করিয়াছে সে এই নোটগুলি লইয়াছিল। তাহাই যদি হয় তবে সে বেনামি করিয়া টাকা ভাঙাইতে পারে। সম্ভব। তবুও তাহাকে বাহির করিতে পারিলে অনেক সন্ধান পাওয়া যাইবে। আপনার উপরে এই ভার থাকিল। প্রাণপণে চেষ্টা করিব। এদিকে আমি অন্য চেষ্টায় রহিলাম। যতদূর যাহা করিতে পারেন সংবাদ দিবেন। দিব। তবে মধ্যে মধ্যে আপনার সঙ্গে দেখা হওয়া প্রয়োজন। দেখা করিব বই কি। নগেন্দ্রনাথ সেই দিন হইতে সেই নোট কোথায় কে ভাঙাইয়াছে তাহারই সন্ধানে ঘুরিতে লাগিলেন। দিনের পর দিন অতিবাহিত হইতে লাগিল। অক্ষয় কুমার খুনের এখনো কোনো কিনারা করিতে পারেন নাই। তাহার বিশ্বাস রঙ্গিয়ার কোনো ভালোবাসার লোক ছিল। সে কোনো গতিতে জানিতে পারে যে রঙ্গিয়া রাত্রিতে গোপনে একাকী হুজুরি মহলের সহিত সাক্ষাৎ করিতে যাইতেছে। তাহাই সে তাহাকে অনুসরণ করিতেছিল। সেই রাগে উন্মত্ত হইয়া প্রথমে হুজুরিমলকে খুন করে, তৎপরে সেই রঙ্গিয়ার সঙ্গে আসিয়া গাড়িতে ওঠে। পরে গঙ্গার ধারে আসিয়া তাহাকেও খুন করে। এরূপ খুন প্রায়ই হয়, কিন্তু কে রঙ্গিয়ার ভালোবাসার লোক ছিল তাহা অক্ষয় কুমারের এতদিনে কিছুতেই জানিতে পারিলেন না। তাহার দৃঢ় বিশ্বাস এই যে কেহ নিশ্চয়ই ছিল, কিন্তু কে, ইহাই সমস্যা। অনেক অনুসন্ধানেও তিনি ইহা জানিতে পারিলেন না। তিনি এই খুনের বিষয় লইয়া নিজ গৃহে বসিয়া আন্দোলন করিতেছিলেন। এই খুন লইয়া তাহার আহার নিদ্রা গিয়াছে। দিনরাত্রি তিনি এই বিষয় লইয়া ব্যতিব্যস্ত, নাস্তানাবুদ। তদ্দৌ এ বিষয়ে কি করিবেন না করিবেন মনে মনে ভাবিতেছিলেন। এই সময়ে সেখানে অত্যন্ত ব্যস্তভাবে নগেন্দ্রনাথ উপস্থিত হইলেন। তিনি গৃহে প্রবিষ্ট হইয়াই বলিলেন, যে কাজের ভার দিয়াছিলেন তাহা সম্পন্ন করিয়াছি। অক্ষয় কুমার তাহার ভাব দেখিয়া বলিলেন, ব্যাপার কি? নগেন্দ্রনাথ ব্যগ্র হইয়া বলিলেন, নোট যেখানে ভাঙাইয়াছে তাহা সন্ধান করিয়া বাহির করিয়াছি। অক্ষয় কুমার শুনিয়া সন্তুষ্ট হইলেন। বলিলেন, খুনের আগেই লোকটা নোট ভাঙাইয়াছিল, কাজে গুরু গোবিন্দ সিং নোটের নম্বর চারিদিকে দেওয়ায় নোট ধরা পড়ে নাই। আমি জানি কেন আগে ভাঙাইয়াছিল। নগেন্দ্রনাথ বলিলেন, কেন? আপনি কি মনে করিতেছেন? নোট চুরি প্রকাশ হইবার অনেক আগে না ভাঙাইলে এত বড় নম্বরী নোট পরে ভাঙাইবার আর উপায় ছিল না। কে ভাঙাইয়াছে আপনি অনুমান করিতেছেন? এ মনে করা কি কঠিন কাজ? কে আপনি মনে করেন? কেন, হুজুরিমল? তা নয়। তবে কে? ললিত প্রসাদ। ললিত প্রসাদ? এই বলিয়া অক্ষয় কুমার সবেগে লাফাইয়া দাঁড়াইয়া উঠিলেন। বলিলেন, ইহা আমি একবারও মনে করি নাই। ঠিক জানিয়াছেন? নগেন্দ্রনাথ বলিলেন, হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই কলিকাতারই একটা বড় গদিতে ভাঙাইয়াছে। তাহারা ললিত প্রসাদকে বেশ চেনে। অক্ষয় কুমার বলিলেন, শীঘ্র আসুন, আমরা এখনই ললিত প্রসাদের সঙ্গে দেখা করিব। নগেন্দ্রনাথ বলিলেন, আপনি তাহাকে গ্রেপ্তার করিবেন নাকি? নিশ্চয়, যদি কারণ দেখি গ্রেপ্তার নিশ্চয় করিব। জানি না সে বলিবে কিনা। 2,000 মিথ্যা কথা বলিবে? নাও বলিতে পারে। ফাঁসিঘাট হইতে গর্দান সরাইতে অনেকে অনেক মিথ্যা কথা বলে। তবে কি আপনি মনে করেন সেই খুন করিয়াছে? আমি এখন কিছুই বিবেচনা করি নাই, দেখি তাহার কি বলিবার আছে।
উভয়ে সত্বর আসিয়া ললিত প্রসাদের সহিত সাক্ষাৎ করিলেন। তাহারা মনে করিয়াছিলেন যে ললিত প্রসাদকে এ কথা জিজ্ঞাসা করিলে তিনি ইতস্তত করিবেন, কি হয়তো একেবারে অস্বীকার করিবেন। নিশ্চয়ই তাহার ভাবভঙ্গির পরিবর্তন হইবে। কিন্তু ললিত প্রসাদের ভাবে তাহারা উভয়ই বিশেষ আশ্চর্যান্বিত হইলেন। তাহাকে এ কথা জিজ্ঞাসা করিবা মাত্র তিনি এ কথা স্বীকার করিলেন। তিনি বিন্দুমাত্র ইতস্তত করিলেন না, বলিলেন, হ্যাঁ, আমিই নোট ভাঙাইয়াছিলাম। অক্ষয় কুমার তাহাকে সন্দেহ করিয়াছেন বলিয়া তিনি মনোরুষ্ট হইলেন। বলিলেন, আমি নোট ভাঙাইয়াছিলাম বলিয়া আপনাকে মনে করিয়াছেন যে আমি খুনের মধ্যে আছি? আপনি অদ্ভুত লোক, সে বিষয়ে সন্দেহ নাই। অক্ষয় কুমার মৃদুস্বরে বলিলেন, অনেক সময় আমাদিগকে অদ্ভুত হইতে হয়, তবে শুনিতে পাই কি আপনি এ নোট কিরূপে ভাঙাইলেন? নোট হইল গুরু গোবিন্দ সিংয়ের, তিনি জমা রাখিলেন হুজুরিমলের কাছে। নোট ভাঙাইলেন আপনি, কেন? ললিত প্রসাদ ক্রুদ্ধভাবে বলিলেন, হ্যাঁ, আমি নোট ভাঙাইয়াছিলাম, হুজুরিমল বাবু অনুরোধ করিয়াছিলেন বলিয়া ভাঙাইয়াছিলাম। অক্ষয় কুমার সেইরূপ মৃদুস্বরে বলিলেন, কেন? ললিত প্রসাদ বলিলেন, গুরু গোবিন্দ সিং হুজুরিমলকে নোট বদলাইয়া রাখিতে অনুরোধ করিয়াছিল। অক্ষয় কুমার নগেন্দ্রনাথের দিকে চাহিলেন। নগেন্দ্রনাথও কিছু বুঝিতে না পারিয়া তাহার দিকে চাহিয়া আছেন। উভয়ই অবাক। কিয়ৎক্ষণ পরে অক্ষয় কুমার বলিলেন, এ কথা ঠিক নহে। নোট বদলানো হইয়াছে দেখিয়া গুরু গোবিন্দ সিং আশ্চর্যান্বিত হইয়াছিলেন, তিনি ইহার কিছুই জানিতেন না। ললিত প্রসাদ বিরক্তভাবে বলিলেন, আমি তাহা জানি না। হুজুরিমল বাবু খুন হইবার প্রায় 3 সপ্তাহ পূর্বে তিনি একদিন গোপনে লইয়া গিয়া আমাকে একটা কাজ করিবার জন্য বিশেষ অনুরোধ করেন। তিনি আমাদের গদির অংশীদার, আমার পিতৃবন্ধু। তিনি তাহার অনুরোধ রক্ষা করিতে বাধ্য থাকিলাম। নিশ্চয়ই, অনুরোধটা কি শুনিতে পাই না? তিনি বলেন যে গুরু গোবিন্দ সিং পাঞ্জাবের একটা সম্প্রদায়ের লোক, তিনিও তাহাই। এই সম্প্রদায়ে 10,000 টাকা কি কাজের জন্য গুরু গোবিন্দ সিং কলিকাতায় আনিয়াছেন। এই সম্প্রদায়ের সব কাজই গোপনে হয়, কে এই সম্প্রদায়ে আছে আর কেহ জানিতে পারে না। অনেক বড় লোক এই সম্প্রদায়ভুক্ত, তাহারাই টাকা দিয়া থাকেন, কিন্তু তাহারা কিছুতেই ইচ্ছা করেন না যে অপরে ইহা জানিতে পারে। এই সকল নম্বরী নোট তাহারাই দিয়াছেন। পাছে গুরু গোবিন্দ সিং বা হুজুরিমল ভাঙাইলে তাহাদের নোট লোকে জানিতে পারে, এই জন্য তিনি আমাকে নোটগুলি ভাঙাইয়া দিতে অনুরোধ করিলেন। এ কি অন্যায় কাজ? নিশ্চয়ই নয়। তাই আমি নোট ভাঙাইয়া অপর নোট আনিয়া তাহাকে দিয়াছিলাম, লুকাইয়া গোপনে নোট ভাঙাই নাই। এ কথা আগে বলেন নাই কেন? হুজুরিমল বাবু এ কথা প্রকাশ করিতে বিশেষ রূপে নিষেধ করিয়াছিলেন, পাছে অপরকে গিয়া ভাঙাইলে প্রকাশ হয় বলিয়াই তিনি আমাকে অনুরোধ করিয়াছিলেন। তিনি খুন হওয়ার পরেও আপনি বলেন নাই কেন? বলিবার ইচ্ছা করিয়াছিলাম, কিন্তু পাছে আপনারা আমাকে সন্দেহ করেন এই ভয় বলি নাই। আপনি কি শুনেন নাই গুরু গোবিন্দ সিং নোট ফেরত পাইয়াছেন? হ্যাঁ, শুনিয়াছি। আপনি কি নোটগুলি ভাঙাইয়া আনিয়াছেন ঠিক সেইগুলি নম্বরে মিলিয়াছে? হইতে পারে যে চুরি করিয়া লইয়াছিল সেই ভয়ে ফেরত দিয়াছিল। আপনি স্বচক্ষে দেখিয়াছিলেন যে যখন হুজুরিমল বাহির হইয়া যান তখন উমিচাঁদ নোটগুলি সিন্ধুকে রাখিয়াছিল? হ্যাঁ, আমি সেখানে ছিলাম। তাহার পর আর কেহ সেখানে আসে নাই। তা ঠিক বলিতে পারি না, উমিচাঁদ জানে। এই বলিয়া ললিত প্রসাদ উঠিলেন। বলিলেন, মহাশয়, আমার অনেক কাজ আছে, এখন আপনারা বিদায় হইতে পারেন। ভদ্রলোককে অনর্থক বিপদগ্রস্ত করা আপনাদের স্বভাব। ভদ্রলোকের নামে কখনো এরূপ অপবাদ দিবেন না। অক্ষয় কুমার বলিলেন, আপনার নামে কোনো অপবাদ দেওয়া হয় নাই, কেবল জিজ্ঞাসা করা হইয়াছে আপনি নোট ভাঙাইয়াছেন কি না, আর ভাঙাইয়াছেন কেন। ললিত প্রসাদ বলিলেন, আপনারা এখন যাইতে পারেন। নগেন্দ্রনাথ এই যুবকের ব্যবহারে নিজেকে অপমানিত মনে করিয়া ক্ষুব্ধ হইলেন। অক্ষয় কুমার বাহিরে যাইবার সময় মস্তকোত্তোলন করিয়া বলিলেন, অতি দর্পে হত লঙ্কা। ললিত প্রসাদ কথা কহিলেন না, ভ্রুকুটি করিয়া অন্যদিকে চাহিয়া গেলেন। রাস্তায় আসিয়া নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন, এখন কি করিবেন?
অক্ষয় কুমার বলিলেন, একবার গুরু গোবিন্দ সিংকে জিজ্ঞাসা করিব, সে যথার্থই নোট ভাঙাইবার জন্য অনুরোধ করিয়াছিল কি না। নগেন্দ্রনাথ বলিল, আমি একবার যমুনার সঙ্গে দেখা করিতে চাই, আপনি কি বলেন? অক্ষয় কুমার হাসিয়া বলিলেন, নগেন্দ্রবাবু, দেখিবেন হঠাৎ যেন প্রেমে পড়িবেন না। আপনার সবসময়ই বিদ্রূপ। সে যে এ ব্যাপারে কোনো কথা বলিবে বলিয়া আমার বোধ হয় না। চেষ্টা করিয়া দেখিতে ক্ষতি কি? কেন সে রাত্রে হুজুরিমলের সঙ্গে দেখা করিয়াছিল যদি সে বলে, তাহা হইলে হয়তো আমরা নতুন কিছু জানিতে পারিব। কেবল হুজুরিমলের সঙ্গে দেখা করা নয়, তাহাকে একটু আগে উমিচাঁদের গদিতে দেখা গিয়াছিল। এ কথা কে বলিল? আপনি তো আমাকে এ কথা বলেন নাই। আগে জানিতে পারি নাই। কেন আসিয়াছিল? উমিচাঁদ বলে হুজুরিমল তাকে পাঠাইয়াছিল। কেন? টিকিট আনিবার জন্য হুজুরিমল তাহাকে পাঠাইয়াছিল। আশ্চর্যের বিষয় সন্দেহ নাই। টিকিট আনিবার জন্য হুজুরিমল কি আর লোক পায় নাই? যাইতেছেন যান, দেখুন যদি তাহার নিকটে কিছু জানিতে পারেন। চেষ্টা করায় ক্ষতি কি? নগেন্দ্রনাথ চন্দ্রনগরে যাওয়া স্থির করিয়া রওনা হইলেন। অক্ষয় কুমার গুরু গোবিন্দ সিং এর বাসার দিকে চলিলেন। কেবল যে অক্ষয় কুমার যমুনাকে লইয়া নগেন্দ্রনাথের সহিত রহস্য করিলেন তাহা নহে। প্রকৃতপক্ষে যমুনাকে দেখিয়া অবধি নগেন্দ্রনাথের হৃদয়ে তাহার মূর্তি অঙ্কিত হইয়া গিয়াছে। তবে সে হিন্দুস্তানি, তিনি বাঙালি। তবুও তিনি তাহাকে একবার দেখিবেন বলিয়াই চন্দননগরে চলিলেন। তাহার নিকট যে তিনি অধিক কিছু জানিতে পারিবেন এ আশা করেন নাই। তিনি পুলিশ সংশ্লিষ্ট লোক না হইলে তাহার সহিত যমুনার দেখা হইবার আশা ছিল না। তিনি হুজুরিমলের খুন সম্বন্ধে যমুনার সহিত দেখা করিতে চাহেন। এ সংবাদ পাইয়া যমুনা তাহার সহিত দেখা করিতে আসিল। নগেন্দ্রনাথ প্রথমে কি বলিবেন, কিরূপে কথা আরম্ভ করিবেন কিছুই স্থির করিতে না পারিয়া ইতস্তত করিতে লাগিলেন। অবশেষে মাথা চুলকাইতে চুলকাইতে বলিলেন, আমি সেই মোকদ্দমার জন্য আসিয়াছি। যমুনা মস্তক অবনত করিয়া দাঁড়াইয়াছিলেন। সে সেইরূপভাবে থাকিয়া মৃদু স্বরে বলিল, মেসোমহাশয়ের খুনের বিষয়ে কোনো সন্ধান পাইলেন? নগেন্দ্রনাথ বলিলেন, আমি খুনের বিষয়ের জন্য এখানে আসি নাই, চুরির জন্য আসিয়াছি। চুরির জন্য? যমুনা অস্পষ্ট স্বরে কহিল। নগেন্দ্রনাথ দেখিলেন সহসা তাহার মুখ মলিন হইয়া গেল। নগেন্দ্রনাথ দেখিয়া বিস্মিত হইলেন। তিনি বলিলেন, যে 10,000 টাকা আপনার মেসোমহাশয়ের সিন্ধুক হইতে চুরি গিয়াছিল। যমুনা অতি মৃদুস্বরে বলিল, কোন টাকা? কি হইয়াছে? গুরু গোবিন্দ সিং যে টাকা ফেরত পাইয়াছেন। ফেরত পাইয়াছেন? যমুনা এরূপভাবে সে কথা বহিল যে বিস্মিত হইয়া নগেন্দ্রনাথ তাহার মুখের দিকে চাহিলেন। যমুনা অস্পষ্ট স্বরে কহিল, না, এ হতে পারে না, নিশ্চয়ই হতে পারে না। নগেন্দ্রনাথ বলিলেন, গুরু গোবিন্দ টাকা পাইয়াছেন। যমুনা ব্যগ্রভাবে বলিলেন, তবে খুনি ধরা পড়িয়াছে? না, ধরা পড়ে নাই। যমুনা অতিশয় বিচলিতভাবে বলিল, ধরা পড়ে নাই? তবে টাকা ফেরত কিরূপে পাইল? একজন অজানা লোক গুরু গোবিন্দ সিং এর বাসায় তাহার চাকরের নিকটে একখানা পত্র রাখিয়া যায়। সেই পত্রের মধ্যে 10,000 টাকার নোট ছিল। তাহা হইলে সেই লোকই খুন করিয়াছিল। সেই মেসোমহাশয়ের নিকট হইতে টাকা লইয়াছিল। নিশ্চয়ই সেই তাহাকে খুন করিয়াছিল। নিশ্চয়ই এ সেই লোক। তাহা কি রূপে হইবে? হুজুরিমল বাবু যখন গদি হইতে যান তখন উমিচাঁদ টাকা সিন্ধুকে বন্ধ করিয়া রাখে। তিনি আর গদিতে ফেরেন নাই। তবে সে রাত্রে কাহার সঙ্গে টাকা কি রূপে থাকিবে? যমুনা নিতান্ত বিচলিত হইল। সে কম্পিত স্বরে অস্পষ্টভাবে বলিল, তা ঠিক কথা, আমার ভুল হইয়াছে। নগেন্দ্রনাথ স্পষ্ট বুঝিলেন টাকা সম্বন্ধে যমুনা সকল কথাই জানে, সে কিছুতেই বলিতেছে না। তিনি সেই জন্য বলিলেন, দেখুন, আপনার কোনো কথা গোপন করা উচিত নয়। আপনি সকল কথা না বলিলে একজন নির্দোষী লোক জেলে যায়, হয়তো তাহার ফাঁসিও হইবে। যমুনার মুখ হইতে কথা সরিল না।
যমুনার মুখ হইতে কথা সরিল না, বংশপত্রের ন্যায় কাঁপিতে লাগিল। তাহার মলিন মুখ আরো মলিন হইয়া গেল। একটা দীর্ঘশ্বাস ফেলিয়া যমুনা অন্যদিকে মুখ ফিরাইল। নগেন্দ্রনাথ কিছুই বুঝিতে। যমুনা সভয়ে চারিদিকে চাহিল। তাহার সর্বাঙ্গ কম্পিত হইতে লাগিল। তিনি মৃদুস্বরে বলিলেন, আমার বলিতে সাহস হয় না। নগেন্দ্রনাথ তাহাকে আশ্বস্ত করিবার জন্য বলিলেন, কে টাকা লইয়াছে তাহা আমাকে বলুন, কোনো ভয় নাই। তাহার মিষ্ট কথায় বা যে কোনো কারণেই হোক যমুনা যেন কতক আশ্বস্ত হইল। ধীরে ধীরে বলিল, আমি পাঞ্জাব সম্প্রদায়ের ভয়ে বলিতে পারি নাই। শুনিয়াছি তাহারা খুন করে। আপনার কোনো ভয় নাই, বলুন। এখন না বলিলে নয়। বিশেষ আপনি ভদ্রলোক, আপনি নির্ভয়ে বলুন, কোনো ভয় নাই। কে টাকা লইয়াছে আমি জানি। কে বলুন। যমুনা নীরবে দাঁড়াইয়া রহিল। তখন নগেন্দ্রনাথ বলিলেন, কে, উমিচাঁদ? যমুনা অস্পষ্টভাবে উত্তরে বলিল, না। তবে কে, গুরু গোবিন্দ সিং? না। যমুনা, হ্যাঁ তুমি? তুমি? হ্যাঁ আমি। যমুনার কথা শুনিয়া নগেন্দ্রনাথের মস্তক বিঘূর্ণিত হইল। তিনি তাহাকে মানবী রূপে দেবী মনে করিয়াছিলেন, যাহার অপরূপ লাবণ্যে তিনি মুগ্ধ হইয়াছিলেন। নিজের অনিচ্ছা সত্ত্বেও যাহার মূর্তি সর্বদাই তাহার হৃদয়ে উদিত হইতেছিল। প্রকৃতপক্ষে যাহাকে একবার দেখিতে পাইবেন বলিয়াই তিনি আজ চন্দননগরে আসিয়াছেন, সে এই খুনের ব্যাপারে জড়িত। সে কেবল খুনি নহে, চোর পর্যন্ত। তাহার মস্তক বিঘূর্ণিত হইল। তিনি স্তম্ভিতভাবে কিয়ৎক্ষণ ব্যাকুলভাবে যমুনার দিকে তাকিয়ে চাহিয়া রহিলেন। যমুনা তাহার মনের ভাব বুঝিল। সে সগর্বে মাথা তুলিয়া গ্রীবা বাঁকাইয়া দাঁড়াইল। তাহার সেই ভাবে তার সৌন্দর্য শতগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইল। যমুনা বলিল, ভালো করিয়াছি কি মন্দ করিয়াছি জানি না, যাহা করিয়াছি মেসোমহাশয়ের হুকুমে, তাহারই জন্য করিয়াছি। তাহারই অনুরোধে প্রকাশ করি নাই, কিন্তু এখন প্রকাশ না করিলে নয়, তাহাই বলিতেছি। তিনি বলিলেন, বলুন। যমুনা বলিল, মৃত্যুর দিন সকালে মেসোমহাশয় আমাকে ডাকিয়া গোপনে বলিলেন, দেখ যমুনা, আমি জানি তুমিও আমাকে বড় ভালোবাসো, সেই জন্য তোমাকেই বলিতেছি। দেখিও যেন কিছুতেই এ কথা কাহারও নিকট প্রকাশ করিও না। আমি মেসোমহাশয়কে বড় ভালোবাসিতাম, তিনি তাহার নিকটে অঙ্গীকার করিয়াছিলাম, কিন্তু এখন প্রকাশ না করিলে হয়তো একজন নির্দোষী লোক ফাঁসি হয়। একদিন মেসোমহাশয়ের নিকটে শুনিয়াছিলাম, তিনি যখন পাঞ্জাবে মাসিমাকে বিবাহ করিতে যান, তখন এক সম্প্রদায়ের মধ্যে যাইয়া পড়েন। নগেন্দ্রনাথ বলিলেন, সম্প্রদায়ের কথা আমরা শুনিয়াছি। সেই সম্প্রদায়ের চিহ্ন সিঁদুর মাখা শিব। হ্যাঁ, যে এই সম্প্রদায়ভুক্ত হয় আর যার কখনো এ সম্প্রদায় ত্যাগ করিবার ইচ্ছা হয়, প্রাণপণে এই সম্প্রদায়কে সাহায্য করিতে সে বাধ্য হয়। না করিলে তাহার প্রাণদণ্ড হয়। যে কোনো উপায়ে এই সম্প্রদায় তাহাকে খুন করে, ইহাও আমরা শুনিয়াছি। মাস কয়েক হইল গুরু গোবিন্দ সিং আসিয়া মেসোমহাশয়কে এই সম্প্রদায়ে 10,000 টাকা রাখিতে দেয়। গুরু গোবিন্দ সিংও সেই সম্প্রদায়ের একজন লোক, তাহাও আমরা জানি। সম্প্রদায়ের টাকা যে চুরি গিয়াছিল তাহা আমরা জানি। মেসোমহাশয় খুনের 1 সপ্তাহ আগে তিনি তাহার বিছানা একদিন একটা সিঁদুর মাখা শিব দেখিতে পাইলেন। সিঁদুর মাখা শিব? হ্যাঁ, সম্প্রদায় যাহাকে কোনো কাজ করিতে হুকুম দেন, তাহাকে কোনরূপে একটা সিঁদুর মাখা শিব পাঠাইয়া দেয়। ইহার অর্থ এই যে, যদি এ সম্প্রদায়ের হুকুম না শুনবে, তবে তাহাকে সম্প্রদায় খুন করে এবং তাহার কাছে একটা সিঁদুর মাখা শিব রাখিয়া যায়। এ সবও আমরা শুনিয়াছি। সেই শিবের সঙ্গে মেসোমহাশয় একখানা পত্রও পান। ওই পত্রে লেখা ছিল, তোমাকে হুকুম করা যায়, তুমি পত্র পাইবা মাত্র বড় জোরের রানীর গলিতে শনিবার রাত্রি 12টার সময় তোমার নিকটে যে সম্প্রদায়ের 10,000 টাকা আছে, তাহা সম্প্রদায়ের অন্যতম সভ্য শান্তাপ্রসাদকে দিবে, যেন কোনো মতে অন্যথা না হয়। সাবধান।
আপনি এ পত্র দেখিয়াছিলেন? হ্যাঁ, মেসোমহাশয় আমাকে দেখাইয়াছিলেন। তাহার পর তিনি কি করিবেন স্থির করিলেন? তিনি সম্প্রদায়ের হুকুম অমান্য করিতে সাহস করিলেন না। তিনি জানিতেন নিশ্চয়ই গোপনে সম্প্রদায় তাহাকে খুন করিবে। তিনি টাকা শান্তাপ্রসাদকে পৌঁছাইয়া দেওয়াই স্থির করিলেন। অথচ তিনি একথা গুরু গোবিন্দ সিংকে প্রকাশ করিতে সাহস করিলেন না, কারণ তিনি জানিতেন একথা গুরু গোবিন্দ সিংয়ের নিকট প্রকাশ করিলেও সম্প্রদায় তাহাকে খুন করিবে। এইরূপ ভয়ানক সম্প্রদায় তো দেখা যায় না। হ্যাঁ, আমিও সম্প্রদায়ের ভয়ে এতদিন কোনো কথা প্রকাশ করিতে সাহস করি নাই। আপনি নিশ্চয়ই ভদ্রলোক, তাহাই বলিতেছি। যমুনার মুখে নিজের প্রশংসা শুনিয়া নগেন্দ্রনাথ মনে মনে বড় সন্তুষ্ট হইলেন। বলিলেন, তারপর কি করিলেন? যমুনা বলিল, এই জন্য তিনি গোপনে টাকার রাত্রি মধ্যে শান্তাপ্রসাদকে পৌঁছাইয়া দেওয়া স্থির করিলেন। গুরু গোবিন্দ সিং টাকা চাহিলে কি করিতেন? তিনি সেই জন্যই আগ্রায় যাইতেছিলেন। ভাবিয়াছিলেন গুরু গোবিন্দ সিং টাকা চাইবে না, চাহিলেও টাকা চুরি গিয়াছে ভাবিবে, তাহাকে সন্দেহ করিবে না। এই জন্য তিনি টাকা লইয়া উমিচাঁদকে গদির সিন্ধুকে রাখিতে দেন। তাহা তো আমরা জানি। তিনি উমিচাঁদকে টাকা রাখিতে দিয়া সে ললিত প্রসাদের সম্মুখে টাকা বন্ধ করিয়া রাখে। পরে তিনি আর গদিতে যান নাই। তিনি টাকা পাইলেন কোথা হইতে? তাহাই বলিতেছি। মেসোমহাশয় এই সকল কথা আমাকে বলিয়া তার 2 হাত ধরিয়া বলিলেন, যমুনা, কেবল তুই আমাকে রক্ষা করিতে পারিস, নতুবা সম্প্রদায়ের হাত হইতে আমাকে কেহ রক্ষা করিতে পারিবে না। আমি প্রাণ দিয়াও তিনি যাহা বলিবেন তাহাই করিব স্বীকার করিলাম। তখন তিনি বলিলেন, তুই সন্ধ্যার পর গদিতে যাইবি। আমার রেলের টিকিট আমি সেখানে ফেলিয়া আসিব। সিন্ধুকের ঘরে উমিচাঁদ ছাড়া আর কেহ থাকে না। তাহাকে কোনো রকমে অন্যত্র পাঠাইয়া সিন্ধুক হইতে টাকা বাহির করিয়া আমাকে আনিয়া দিবি। আপনি সিন্ধুক খুলিলেন কি রূপে? সিন্ধুকের একটা চাবি উমিচাঁদের কাছে, আর একটা মেসোমহাশয়ের কাছে থাকিত। তিনি সেই চাবিটা আমাকে দিলেন। আপনি এ কাজ করিতে স্বীকার করিলেন? কি করি, এই অবস্থায় পড়িলে আপনিও করিতেন। আমি এ কাজ না করিলে সম্প্রদায় মেসোমহাশয়কে খুন করে। এই কলিকাতা শহরে খুন করা সহজ নয়। সম্প্রদায় তো তাহাকে খুন করিয়াছে। কেমন করিয়া জানিলেন? নিশ্চয়ই তাহার মৃতদেহের নিকট একটা সিঁদুর মাখা শিপ পাওয়া গিয়াছে। এ বিষয়ে পরে আলোচনা করিব। তাহার পরে আপনি কি করিলেন? আমি তাহার কথা মতো সন্ধ্যার পর গণিতে গিয়াছিলাম। সিন্ধুকের ঘরে উমিচাঁদ ছাড়া আর কেহ ছিল না। আমি তাহাকে টিকিটের কথা আনিলাম। সে আমাকে টিকিট দিল। তাহার পর আমি জল খাইতে গেলাম। সে জল আনিতে ছুটিল। এই অবসরে আমি সিন্ধুক খুলিয়া টাকা বাহির করিয়া লইলাম। উমিচাঁদ ফিরিয়া আসিলে তিনি মেসোমহাশয়ের বাড়িতে গিয়া তাহার সঙ্গে দেখা করিলাম। তিনি আমাকে ঘোমটা দিয়া যাইতে বলিয়াছিলেন। আমি সেই রূপেই গিয়াছিলাম। এই জন্য কেহ আমাকে চিনিতে পারি নাই। তাহার সঙ্গে দেখা হইলে তিনি আমায় বলেন যে একটু আগে গুরু গোবিন্দ সিং আসিয়াছিল। গুরু গোবিন্দ সিংকে কি রূপে ঠান্ডা করিবেন ভাবিয়াছেন? তিনি ভাবিয়াছেন এখানে থাকিবেন না। সুতরাং টাকা গিয়াছে শুনিয়া গুরু গোবিন্দ সিং তাহার কিছুই করিতে পারিবেন না। সময় সম্প্রদায় নিশ্চয়ই টাকার সংবাদ নিবে, তখন তাহার আর কোনো ভয় থাকিবে না। সুজরিমল বাবু খুব সাবধানী লোক ছিলেন, সন্দেহ নাই। সাবধানী হইয়া আর ফল কি? সম্প্রদায় শেষে তাহাকে খুন করিল। এ কথা আমি বিশ্বাস করি না। কেন? তবে কে তাহাকে খুন করিল? যদি সম্প্রদায় খুন না করিয়া থাকে তবে তাহার নিকটে সিঁদুর মাখা শিপ পাওয়া যাইবে কেন? সম্প্রদায় যদি খুন করিবে তবে সেই খুনের পর টাকা লইয়া সম্প্রদায় আবার গুরু গোবিন্দ সিংকে ফেরত দিবে কেন? আমি কিছুই বুঝিতেছি না। আপনি 2খানা রেলের টিকিট উমিচাঁদের নিকট হইতে আনিয়া মেসোমহাশয়কে দিয়াছিলেন। হ্যাঁ, হুজুরিমল 2খানা টিকিট কিনিয়াছিলেন। তার 1খানা গঙ্গার জন্য। তিনি সেই রাত্রে গঙ্গাকে লইয়া বোম্বে পালাইতেছিলেন। যমুনা কোনো কথা কহিল না, নীরবে দাঁড়াইয়া রহিল। নগেন্দ্রনাথ বলিল, হুজুরিমল ভালো লোক ছিলেন না।
তিনি সম্প্রদায়ের 10,000 টাকা আপনার দ্বারা চুরি করাইয়া নিজের স্ত্রী পরিবার ফেলিয়া একটি কুলোটাকে লইয়া পালাইতেছিলেন। তিনি আপনাকে যাহা বলিয়াছেন তাহা সর্বৈব মিথ্যা। যমুনা মৃদুস্বরে বলিল, তবে কে তাহাকে খুন করিল? নগেন্দ্রনাথ বলিলেন, তাহাই সন্ধান করিতেছি। সম্ভবত হুজুরিমল যে শান্তাপ্রসাদের কথা বলিয়াছিল, সে কোন দিক হইতে ভিতরে কথা জানিতে পারিয়া সম্প্রদায়ের টাকাচোর হুজুরিমলকে খুন করিয়াছিল, এইরূপ পাষণ্ডের মৃত্যু হইয়াছে। ভালোই হয়েছে। যমুনা ব্যাকুলভাবে নগেন্দ্রনাথের দিকে চাহিল। তাহার 2টি চক্ষু জলে পূর্ণ হইয়া আসিল। সে সত্বর সেইখান হইতে উঠিয়া গেল। কলিকাতায় ফিরিয়া আসিয়া নগেন্দ্রনাথ যমুনার নিকটে যাহা শুনিয়াছিলেন আদ্যপান্ত অক্ষয় কুমারকে বলিলেন। শুনিয়া অক্ষয় কুমার অতিশয় সন্তুষ্ট হইলেন। মহৎ সাহেব বলিয়া উঠিলেন, নগেন্দ্রবাবু, এ ডিটেকটিভ উপন্যাস লেখা নয়, হাতে নাতে ডিটেকটিভ হওয়া স্বতন্ত্র ব্যাপার। নগেন্দ্রনাথ হাসিয়া বলিলেন, কি অপরাধ করিলাম? বরং আপনাকে কত খবর আনিয়া দিলাম। আপনি তো তাহার কাছে কিছুই জানিতে পারেন নাই। অক্ষয় কুমার বলিলেন, তা তো আমি বরাবরই স্বীকার করিয়া আসিতেছি। আপনারা ঔপন্যাসিক, মেয়ে মানুষ সম্বন্ধে আপনাদের খুব জোর খাটে। মিষ্ট কথায় ভুলাইতেও পারেন। দুঃখের বিষয়, সে ক্ষমতা আমাদের নাই। সে কথা যাক, এখন তো স্পষ্টতই বুঝিলেন যে হুজুরিমল সম্প্রদায়ের টাকা লইয়া পালাইতেছিলেন, তাহাদের লোক শান্তাপ্রসাদ তাহাকে খুন করিয়াছে। অক্ষয় কুমার উচ্চ হাস্য করিয়া উঠিলেন। তাহার হাসি আর থামে না দেখিয়া নগেন্দ্রনাথ বিরক্ত হইয়া উঠিলেন। অক্ষয় কুমার সহসা হাসি বন্ধ করিয়া বলিলেন, কেমন বলিয়াছিলাম কি না যে হুজুরিমল যখন খুন হয় তখন তাহার নিকটে টাকা ছিল? নগেন্দ্রনাথ স্বীকার করিলেন। বলিলেন, হুজুরিমল যেভাবে যমুনাকে দিয়া টাকা বাহির করিয়া লইয়াছিল তাহা কেহ স্বপ্নেও ভাবিতে পারে না। আমি যমুনার কথা ভাবি নাই, এ কথা স্বীকার করি, কিন্তু আমি জানিতাম সে কোনো রকমে সকলের চোখে ধুলি দিয়া নিজ কার্য সাধন করিয়াছে। নরকি নিজের স্ত্রী পরিবার ফেলিয়া একটা কুলোটা লইয়া পরের টাকা চুরি করিয়া পালাইতেছিল, আর সেই টাকা চুরি করিতে নিজের স্ত্রীর ভগ্নীর মেয়েকে নানা কলায় ভুলাইয়া লাগাইয়াছিল। এরূপ বদলোক তো দেখা যায় না। অনেক আছে। আপনি পুলিশে থাকেন, অনেক দেখিয়া থাকিবেন, কিন্তু আমার এই প্রথম। অক্ষয় কুমার হাসিয়া বলিলেন, আপনি উপন্যাস লিখেন, আপনাদের উপন্যাসে তো অনেক উচ্চ শ্রেণীর বদমাইশ দেখিতে পাওয়া যায়। নগেন্দ্রনাথ বলিলেন, সে সমস্তই কল্পনা। এখন সে কথা থাক, এখন খুনি ধরিবার কি করিবেন? অক্ষয় কুমার গম্ভীরভাবে বলিলেন, কে খুনি? কেন, শান্তাপ্রসাদ? এ বিষয়ে কি আপনার এখনো সন্দেহ আছে? শান্তাপ্রসাদ বলিয়া কোনো লোক জগতে নাই। নগেন্দ্রনাথ বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিলেন। দেখিয়া অক্ষয় কুমার বলিলেন, আপনি কি এই শান্তাপ্রসাদের কথা বিশ্বাস করিতেছেন? অবিশ্বাসের কারণ কি? বরং এই কথাটা খুব সম্ভব বলিয়াই বোধ হইতেছে। কেন? প্রথমত, হুজুরিমলের মৃতদেহের নিকট সিঁদুর মাখা শিপ পাওয়া গিয়াছে, সুতরাং সম্প্রদায়ের লোকই যে তাহাকে খুন করিয়াছে তাহাতে সন্দেহ নাই। তারপর গুরু গোবিন্দ জানিত যে টাকা ঠিকই আছে, কেবল এই শান্তাপ্রসাদই জানিত যে তাহা নাই, তাহাকেই টাকা দিবার কথা। সে যখন দেখিল হুজুরিমল টাকা লইয়া অপর স্ত্রীলোকের সহিত পালাইতেছে, তখন সে তাহাকে খুন করিয়াছিল। বেশ, সে অপর স্ত্রীলোককেও খুন করে কেন? ওই রাগে। আর ওই স্ত্রীলোকটি নিতান্ত ভালো মানুষটির মতো তাহার সঙ্গে খুন হইতে চলিল। তা যাবে কেন? আর যাবে কেন? গাড়োয়ান বলিয়াছে, স্ত্রীলোকটি পুরুষের সহিত গাড়িতে আসিয়া চড়িয়াছিল। রঙ্গিয়া শান্তাপ্রসাদের হাতে হুজুরিমলকে খুন হইতে দেখিয়া তাহার সঙ্গে নিজে খুন হইবার জন্য এরূপভাবে যাইতে পারে না।
এ কথা ঠিক। আপনি কি তবে মনে করেন না যে শান্তাপ্রসাদ খুন করে? শান্তাপ্রসাদ বলিয়া কোনো লোক নাই, এ কেবল হুজুরিমলের চালাকি। সরলা যমুনাকে দিয়া কার্য হাসিল করিবার ইচ্ছায় সে তাহাকে ভয় দেখাইবার জন্য আপনাদের মতো কল্পনাকারীকে দিয়া শান্তাপ্রসাদকে গড়িয়াছিল। তাহার আগাগোড়া সবই মিথ্যে কথা। এরূপ বদমাইশ ভুলিয়াও কখনো সত্য কথা কয় না। আপনার কথাই ঠিক বলিয়া বোধ হইতেছে। তাহাকে যে খুন করিয়াছে সে ধরা না পড়িলেই আমি খুশি হইতাম। নগেন্দ্রনাথ বিস্মিত হইয়া অক্ষয় কুমারের দিকে চাহিলেন, বলিলেন, তবে কি আপনি খুনিকে ধরিতে পারিয়াছেন? অক্ষয় কুমার গম্ভীরভাবে বলিলেন, মশাই গো, এ উপন্যাস লেখা নয়। নগেন্দ্রনাথ যথার্থই আশ্চর্যান্বিত হইলেন, বলিলেন, কে খুন করিয়াছে? অক্ষয় কুমার অতি ধীরে ধীরে পকেট হইতে একখানি কাগজ বাহির করিলেন। নগেন্দ্রনাথ দেখিলেন সেখানি ওয়ারেন্ট, উমিচাঁদের নামে। উমিচাঁদ যে খুন করিয়াছে ইহা নগেন্দ্রনাথ একবারও মনে করেন নাই। সে যে খুন করিতে পারে না তাহা অক্ষয় কুমারও অনেকবার বলিয়াছেন। সুতরাং আজ সহসা তাহার নামে ওয়ারেন্ট দেখিয়া নগেন্দ্রনাথ বিশেষ আশ্চর্যান্বিত হইলেন। তাহার তখনও বিশ্বাস যে উমিচাঁদ ইহার কিছুই জানে না। বলিলেন, আপনি হঠাৎ মত পরিবর্তন করিলেন কিসে? কিসে জানিলেন যে উমিচাঁদ খুন করিয়াছে? অক্ষয় কুমার হাসিতে হাসিতে বলিলেন, গ্রন্থকার মহাশয়ের এ কেবল ডিটেকটিভ উপন্যাস লেখা নয়, আমার বরাবরই উমিচাঁদের উপর নজর ছিল। আমি জানিতাম এ খুন ঈর্ষাবশেই হইয়াছে। তাহাই এতদিন সন্ধান করিতেছিলাম যে রঙ্গিয়ার কে ভালোবাসার পাত্র ছিল। সে সন্ধান তো অনেক দিন হইতে হইতেছিল, কিন্তু কিছুই সন্ধান হয় নাই। কেহ এ সন্ধান দিতে পারে নাই। তাহাতেই বুঝা যায় রঙ্গিয়া খুব চতুরা ছিল। তাহা হইলে এখন কি রূপে জানিলেন? একেই গোয়েন্দাগিরি বলে। রঙ্গিয়া কোথায় কোথায় যাইত প্রথমে তাহারই সন্ধান করিতে আরম্ভ করি। ক্রমে জানিতে পারিলাম সে গোপনে প্রায়ই একটা বাড়িতে যাইত। তখন কে তাহার ভালোবাসার পাত্র ছিল তাহা জানা কি বড় কঠিন। ভালো, তাহার পর কি জানিলেন? তাহাও বলিতে হইবে। জানিলাম উমিচাঁদ ও রঙ্গিয়া দুইজনে গোপনে এই বাড়িতে প্রায়ই দেখা সাক্ষাৎ করিত। উমিচাঁদ যে খুন করিয়াছে তাহার প্রমাণ কি? আমি তো একটিও দেখিতে পাইতেছি না। সত্য, উমিচাঁদ আর রঙ্গিয়ার মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু রঙ্গিয়ার সঙ্গে সে রাত্রে উমিচাঁদ ছিল তাহার প্রমাণ কি? এ কথা রঙ্গিয়া আর হুজুরিমল বলিতে পারিত, কিন্তু তাহারা দুজনেই ইহলোকে নাই। এখনো কোনো কোনো প্রমাণের অভাব আছে স্বীকার করি, কিন্তু উমিচাঁদ যে ভীরু তাহাকে ভয় দেখাইলে, কেবল এই ওয়ারেন্টখানা দেখাইলে সে সব স্বীকার করিয়া ফেলিবে। যদি সে এতই দুর্বল হয় যে ভয়ে সব স্বীকার করিয়া ফেলে, তাহা হইলে তাহাকেই বুঝিতে পারা যাইতেছে তাহার মতো ভীরু এরূপভাবে দুইটা খুন করিতে পারে না। ওর চেয়েও ভীরু লোক ইহা অপেক্ষাও ভয়ানক কাজ করিয়াছে। সে কিরূপে খুন করিল? আপনি এ বিষয়ে কি মনে করেন? সে কোনো রকমে জানিতে পারে যে রঙ্গিয়া গোপনে রাত 12টার সময় রানীর গলিতে হুজুরিমলের সহিত দেখা করিবে, তাহার সঙ্গে পালাইবে। সে জানিত না যে গঙ্গা নিজে না গিয়া তাহাকে নিজের কাপড় পরাইয়া হুজুরিমলের নিকট পাঠাইয়াছিল। তাহার দৃঢ় বিশ্বাস হইয়াছিল যে রঙ্গিয়াই হুজুরিমলের সঙ্গে পালাইতেছে। এরূপ অবস্থায় লোকে যাহা হয়, উমিচাঁদেরও তাহাই হইল। সে ক্ষোভে দেশে উন্মত্ত প্রায় হইল। একখানা ছোরা সংগ্রহ করিল, আগে গিয়া রানীর গলিতে লুকাইয়া রহিল। তাহার পর রঙ্গিয়া হুজুরিমলের সঙ্গে দেখা করিল। অমনি সে গিয়া হুজুরিমলের বুকে ছোরাখানা বসাইয়া দিল। দেখিয়া রঙ্গিয়া হতজ্ঞান হইল। তখন তাহাকে সঙ্গে লইয়া উমিচাঁদ গাড়িতে আসিয়া উঠিল। রঙ্গিয়া কলের পুতুলের মতো তাহার সঙ্গে সঙ্গে চলিল। এরূপ অবস্থায় সে কেন, অনেকেই এইরূপ করিত।
তখন উমিচাঁদের খুন চাপিয়াছে, বুকের ভিতর ঈর্ষার আগুন জ্বলিতেছে। সে যাহাকে এতদিন প্রাণ দিয়া ভালোবাসিয়া আসিতেছে, তাহার এই কাজ, এইরূপ অবিশ্বাসিনী! দণ্ডই মৃত্যু। ভয়ে রঙ্গিয়ার কণ্ঠরোধ হইয়া গিয়াছিল। সে সত্য ব্যাপারের কিছুই উমিচাঁদকে বলিতে পারিল না। উমিচাঁদ তাহাকে গঙ্গার ধারে আনিয়া সেখানে কোনো লোক নাই দেখিয়া নানা গালি দিয়া তাহার বুকে ছোড়া বসাইল। নগেন্দ্রনাথ চিন্তিতভাবে বলিলেন, ইহা কি সম্ভব? সম্ভব নহে, ঠিক। তাহার পর লাশ গঙ্গার জলে ফেলিয়া দিতেছিল, এরূপ সময় কোনো লোকের পায়ের শব্দ শুনিয়া পালাইয়াছিল। ইহা ব্যতীত এ খুনের দ্বিতীয় কারণ নাই। এ সকলই খুব সম্ভব বলিয়া জানিলাম, কিন্তু ইহার প্রমাণ নাই। যে প্রমাণ দিবে সেও নাই। উমিচাঁদের সঙ্গে রঙ্গিয়ার ভালোবাসা ছিল বলিয়াই যে সে তাহাকে ওই হুজুরিমলের খুন করিবে, এমন কি কথা? এ সমস্তই অনুমান ব্যতীত আর কিছুই নয়। তারপর আর কি? তারপর আপনি সিঁদুর মাখা শিবের কথা একেবারেই ভুলিয়া যাইতেছেন। উমিচাঁদ পাঞ্জাব সম্প্রদায়ের কেহ নয়। সে খুন করিয়া সিঁদুর মাখা শিব লাশের নিকটে রাখিবে কেন? আরও একটা কথা হইতেছে, সে টাকা লইয়া আবার ফেরতই বা দিবে কেন? অক্ষয় কুমার কোনো উত্তর না দিয়া সত্বর উঠিয়া কক্ষমধ্যে চিন্তিতভাবে দ্রুতবেগে পরিক্রমণ করিতে লাগিলেন। ক্ষণপরে সহসা সেই চেয়ারখানা টানিয়া বসিয়া বলিলেন, ভাবিয়া দেখিলাম যাহা বলিলেন তাহাও ঠিক। প্রমাণ সংগ্রহ করা কঠিন। আর সিঁদুর মাখা শিবের কথাটাও একটা কথা বটে। এই পাথুরে শিবই আমাকে পাগল করিবে দেখিতেছি। তবে ইহাও ঠিক, উমিচাঁদ এই খুনের বিষয়ে জানে, নতুবা সে শিব দেখিয়া অজ্ঞান হইবে কেন? ইহার কারণ তো সে বলিয়াছে। যাহা বলিয়াছে মিথ্যা কথা। তবে তাহাকে এখানে ডাকিয়া পাঠাইয়াছি। আজ আসিলে দেখা যাক সে কি বলে। তাহার পেটের কথা এখনই যদি বাহির না করি, তবে আমার নাম অক্ষয়ই নয়। কখন সে আসিবে? অক্ষয় কুমার পকেট হইতে ঘড়ি বাহির করিয়া বলিলেন, এখনই আসিবে। ওই বুঝি আসিয়াছে। সত্য সত্যই উমিচাঁদ আসিয়াছে। ভৃত্য আসিয়া সংবাদ দিল। অক্ষয় কুমার তাহাকে সেই গৃহে আসিতে আজ্ঞা করিলেন। আমরা পূর্বেই বলিয়াছি, উমিচাঁদের সাহসটা বড় কম। তাহাকে দেখিলেই বোধ হইত যেন শশত শশঙ্ক। কি যেন একটা পাপ সে করিয়াছে, কি যেন লুকাইবার চেষ্টা করিতেছে। সকলের সহিত সে ভালো করিয়া কথা কহিতে পারিত না। ক্ষণপরে উমিচাঁদ ধীরে ধীরে শশঙ্কভাবে কক্ষমধ্যে প্রবেশ করিল। অক্ষয় কুমার তাহাকে বসিতে ইঙ্গিত করিলেন। সে চোরের ন্যায় এক পার্শ্বে বসিল। ভীতভাবে কম্পিত কণ্ঠে বলিল, আপনি আমাকে আসিতে লিখিয়াছিলেন? অক্ষয় কুমার বলিলেন, হ্যাঁ। নতুন কিছু সংবাদ পাইয়াছেন? হ্যাঁ। চুরি সম্বন্ধে? খুন সম্বন্ধে। উমিচাঁদ চমকিত হইয়া বলিল, খুন সম্বন্ধে? অক্ষয় কুমার অতি গম্ভীরভাবে বলিলেন, হ্যাঁ। কে খুন করিয়াছে আমরা জানিতে পারিয়াছি। উমিচাঁদ ভয় পাইয়া বলিল, গুরু গোবিন্দ সিং? অক্ষয় কুমার ওয়ারেন্টখানি বাহির করিয়া উমিচাঁদের সম্মুখে রাখিয়া বলিলেন, যাহার নামে এই ওয়ারেন্ট আছে সেই খুন করিয়াছে। উমিচাঁদ মুহূর্তের জন্য ওয়ারেন্টের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিল। তাহার আপাদমস্তক কম্পিত হইতে লাগিল। অস্পষ্টভাবে বলিল, ওয়ারেন্ট? অক্ষয় কুমারের স্বর উচ্চে তুলিয়া বলিলেন, হ্যাঁ, ওয়ারেন্ট, আর তোমারই নামে। উমিচাঁদের মুখ বিবর্ণ হইল। তাহার সর্বাঙ্গে সেদ স্তুতি হইতে লাগিল। সভয়ে বলিলেন, আমার নামে? অক্ষয় কুমার আরও কঠোর স্বরে বলিলেন, হ্যাঁ, তোমার নামে, উমিচাঁদের নামে। তুমি তোমার মনিব হুজুরিমলকে খুন করিয়াছ। তোমার উপপত্নী রঙ্গিয়াকে খুন করিয়াছ। সেই উভয় অপরাধের ফল এ ওয়ারেন্ট। উমিচাঁদ কাঁপিতে কাঁপিতে উঠিয়া দাঁড়াইল। কপালের ঘাম মুছিতে মুছিতে বলিল, আমি খুন করি নাই। তুমি দুইজনকে খুন করিয়াছ। আমি এখনই তোমাকে গ্রেপ্তার করিব।
আমি খুন করি নাই, আমি নির্দোষী। জড়িত কণ্ঠে উমিচাঁদ এই কথা বলিয়া তথা হইতে যাইতে উদ্যত হইল। অক্ষয় কুমার উঠিয়া তাহার হাত ধরিলেন। উমিচাঁদ কাতরভাবে বলিল, আমি সত্য কথা বলিতেছি, আমি খুন করি নাই, আমি শপথ করিয়া বলিতেছি। অক্ষয় কুমার বলিলেন, কেবল তুমি নয়, ফাঁসি হইতে রক্ষা পাইবার জন্য অনেকেই শপথ করিয়া থাকে। বাপু, কথা কহিও না, আমাদের অনেক কষ্ট দিয়াছ, এখন হাত দুইখানি একবার বাড়াইয়া দাও দেখি বাপু। এই বলিয়া অক্ষয় কুমার বস্ত্র মধ্য হইতে একজোড়া হাতকড়ি বাহির করিলেন। হাতকড়ি দেখিয়া উমিচাঁদ বালকের ন্যায় কাঁদিয়া উঠিল। নগেন্দ্রনাথের পদতলে পড়িয়া কাঁদিতে কাঁদিতে বলিল, আপনি আমাকে ক্ষমা করুন, আমি শপথ করিয়া বলিতেছি, আমি খুন করি নাই, আমি কিছুই জানি না। নগেন্দ্রনাথ বলিলেন, আমি কি করিতে পারি, আমার কোনো হাত নাই। যদি খুন করিয়া থাকো তাহার উপযুক্ত দণ্ড পাইবে। উমিচাঁদ তাহার পা জড়াইয়া ধরিয়া বলিল, আমি নির্দোষী, আমি খুন করি নাই। অক্ষয় কুমার একটু নরমভাবে বলিলেন, বেশ ভালো কথা বাপু, আমাকে বুঝাইয়া দাও যে তুমি নির্দোষী, আমি এখনই তোমায় ছাড়িয়া দিব। উমিচাঁদ দুই হাতে মাথা চাপিয়া বলিল, আমার বলিবার উপায় নাই। অক্ষয় কুমার ক্রুদ্ধভাবে বলিলেন, তবে ফাঁসি যাও। উমিচাঁদ তাহার পা জড়াইয়া ধরিতে আসিল। অক্ষয় কুমার সরিয়া দাঁড়াইলেন। রুষ্টভাবে বলিলেন, বেশি চালাকি করিও না, ভালো মানুষটির মতো সব কথা খুলিয়া বলো। নিরুপায় হইয়া উমিচাঁদ অবশেষে উঠিয়া দাঁড়াইল, দুই হাতে চোখের জল মুছিল। বলিল, আমাকে একটু জল দিন। অক্ষয় কুমার নগেন্দ্রনাথকে ইঙ্গিত করিলেন। তিনি জল আনিলে উমিচাঁদ জলপান করিয়া বলিল, আমি সত্য কথাই বলিব, সব কথা খুলিয়া বলিতেছি। অক্ষয় কুমার গম্ভীরভাবে বললেন, তোমার পক্ষে এখন তাহাই সৎ পরামর্শ। উমিচাঁদ স্থির হইয়া বসিলে অক্ষয় কুমার জিজ্ঞাসা করিলেন, কি রকমে হুজুরিমলকে খুন করিয়াছিলে তাহা এখন খুলিয়া বলো। উমিচাঁদ মাথা নাড়িয়া বলিল, আমি খুন করি নাই। কি ভয়ানক মিথ্যাবাদী! দোহাই আপনার, আমি খুন করি নাই, আমি মিথ্যাবাদী নই। আগে সকল কথা শুনুন, শুনিলে সকলেই জানিতে পারিবেন। বেশ ভালো কথা, বলো। হুজুরিমলের নিকটে কাজ করায় আমাকে সর্বদাই তাহার বাড়িতে যাইতে হইত। তার আমি স্বীকার করিতেছি, রঙ্গিয়ার সঙ্গে আমার ভালোবাসা হইয়াছিল। অক্ষয় কুমার মুখভঙ্গি করিয়া বলিলেন, এ কথা তুমি অনুগ্রহ করিয়া না বলিলেও আমরা জানিতে পারিয়াছি। উমিচাঁদ বলিতে লাগিল, আমি সত্য ভিন্ন মিথ্যা কথা বলিব না। রঙ্গিয়া হুজুরিমলের বাড়ির সকল কথাই জানিত। তাহার কাছেই জানিতে পারি যে হুজুরিমল বুড়ো বয়সে গঙ্গার জন্য পাগল। তাহারই কাছে শুনিলাম যে হুজুরিমল গঙ্গাকে 10,000 টাকা দিবে বলিয়াছে। টাকা পাইলে গঙ্গা তাহার সহিত যাইতে স্বীকার করিয়াছে। অক্ষয় কুমার বলিলেন, এসব কথাও আমরা জানি। উমিচাঁদ বলিল, আমি হুজুরিমলের ভিতরের সকল কথাই জানিতাম। আমি জানিতাম জুয়া খেলিয়া সে সর্বশান্ত হইয়াছে, তাহার দেউলিয়া হইবার আর বিলম্ব নাই। তাহাই ভাবিলাম, হুজুরিমলে 10,000 টাকা কোথায় পাইবে। গুরু গোবিন্দ সিং এর টাকার বিষয়ে কবে জানিলে? শুনুন, বলিতেছি। একদিন হুজুরিমল আমাকে 10,000 টাকার নোট দেখাইয়া সম্প্রদায় সম্বন্ধে সকল কথা বলে। তাহারা কোনরূপে বিরক্ত হইলে যে গোপনে খুন করে তাহাও তার মুখে শুনিয়াছিলাম। এ সকল আমরা জানি। তাহার পর ললিত প্রসাদকে দিয়া হুজুরিমল নোট বদলাইয়া লয়। গুরু গোবিন্দ সিংয়ের কাছে তাহার নোটের সকল নম্বর ছিল। নোট হারাইলে গুরু গোবিন্দ সিং সব নোট বন্ধ করিয়া দিত। তখন আর নোট ভাঙাইবার উপায় হইবে না। এই জন্য আগে হইতে কৌশলে ললিত প্রসাদকে দিয়া নোট ভাঙাইয়া লইয়াছিল। আর একদিন তুমি এই লোককে একজন মহাত্মা মহাশয় বলিয়া আমাদের নিকটে পরিচয় দিয়াছিলে। রানীর গলিতে গঙ্গা হুজুরিমলের জন্য অপেক্ষা করিবে, সেইখানে হুজুরিমল ছদ্মবেশে যাইবে।
গঙ্গার হাতে 10,000 টাকা দিলে সে তাহার সঙ্গে সেই রাত্রেই বোম্বাই পালাইবে। বেশ পাকা বন্দোবস্ত। এই রকম সব ঠিক হয়। রঙ্গিয়া আমাকে এইসব কথা বলে। আমি পূর্ব হইতেই জানিতাম যে হুজুরিমাল পালাইবে। গঙ্গা না গিয়া রঙ্গিয়া গেল কেন? সেদিন গঙ্গার রানীর গলিতে যাইবার কথা। সেই দিনের আগের দিন গঙ্গা ভয় হইল। সে যাইবার জন্য ইতস্তত করিতে লাগিল। আবার টাকার লোভ সহজে ছাড়িতে পারে না। তাহা হইলে গঙ্গার হুজুরিমলের সহিত যাইবার ইচ্ছা ছিল না। না, অমন বুড়োর সঙ্গে কি কেউ কখনো যায়? তাহার মতলব ছিল 10,000 টাকা ঠকাইয়া লইয়া বুড়োকে তফাত করিয়া দিবে। রতনে রতন মেলিয়াছিল আর কি। কিন্তু নিশ্চয়ই হুজুরিমলকে খুন করিবার তাহার ইচ্ছা ছিল না। গঙ্গার বদলে রঙ্গিয়া যাইতে স্বীকার করিল কেন? উমিচাঁদ ইতস্তত করিতে লাগিল দেখিয়া অক্ষয়কুমার রুষ্টভাবে বলিলেন, বাপু, যদি বাঁচিতে চাও কোনো কথা গোপন করিও না। উমিচাঁদ ধীরে ধীরে বলিল, আমার জন্য। তোমার জন্য? কেন? সকল কথাই খুলিয়া বলিতেছি, কিছু গোপন করিব না। তোমার বাঁচিবার একমাত্র উপায় এখন তাহাই। সকল কথা বলিলে আমাকে রক্ষা করিবেন। যদি তুমি যথার্থ খুন না করিয়া থাকো, তোমার কোনো ভয় নাই। তবে শুনুন, আমি জানিতাম হুজুরিমল আর বেশি দিন নাই। আমারও আর চাকরির বেশি দিন নাই। আমি 1 পয়সাও জমাইতে পারি নাই। সেই 10,000 টাকার কথা শুনিয়া আমার লোভ হইল। আমি ভাবিলাম, এ টাকাটা আমি যদি পাই তবে আমি রঙ্গিয়াকে অন্য দেশে লইয়া গিয়া সুখে বাকি জীবনটা কাটাইয়া দিতে পারিব। তখন তুমি চোরের ওপর বাটপাড়ি করিবার চেষ্টা আরম্ভ করিলে। কি আশ্চর্য! কয়টি যে মহাত্মা লোকের একত্র সমাবেশ হইয়াছিল। সকল কথা শুনুন, পরে গালাগালি দিবেন। উমিচাঁদ বলিল, রঙ্গিয়ার নিকটে শুনিলাম যে গঙ্গা নিজ হইতে ইতস্তত করিতেছে, অথচ টাকার লোভও ছাড়িতে পারিতেছে না। আর সে রঙ্গিয়াকে বলিয়াছে, তুই যদি আমার কাপড় পরে রানীর গলিতে কাল রাত্রি 12টার সময় দেখা করিস, তাহা হইলে তোকে আমি সন্তুষ্ট করিব, তোকে 100 টাকা দিব। সে অন্ধকারে আমি কি তুই জানতে পারবে না। তোর হাতে 10,000 টাকার নোট দেবে, তুই নোট নিয়েই ছুটে পালাবি। ভয়ে সে তোকে ধরিতে পারিবে না। রঙ্গিয়ার কাছে এই কথা শুনিয়া আমি বলিলাম, রঙ্গিয়া, টাকাটা আমরাই পাইতে পারি। তোমায় হুজুরিমল টাকা দিলে সে টাকা গঙ্গাকে দেবার দরকার কি? আমরা টাকা নিয়ে অন্য দেশে সুখে থাকিব। হুজুরিমল নিজে পরের টাকা চুরি করিয়াছে, কিছুই প্রকাশ করিতে পারিবে না। আমাদের কেহ সন্দেহ করিবে না। আমাদের এই সুবিধা। রঙ্গিয়া এই প্রস্তাবে খুব উৎসাহের সহিত সম্মত হইল। হইবারই কথা, সবকটি সমান জুটিয়াছিল, একেবারে অষ্টবজ্র। কিন্তু আমি ইতস্তত করিতেছিলাম, বটে, এত ধম্মক জ্ঞান। এই সময়ে যমুনা টিকিট লইতে আসিল। আমার তখনই সন্দেহ হইল, টিকিট লইয়া যাইবার অনেক লোক ছিল, যমুনা কেন? সে জল খাইতে চাহিল। আমি জল আনিতে বাহির হইয়াছিলাম, কিন্তু সে কি করে দেখিবার জন্য দরজার ফাঁকে চোখ লাগাইয়া রহিলাম। দেখিলাম সে সিন্দুক খুলিয়া নোটগুলি বাহির করিল। তখন আমার রাগে সর্বাঙ্গ কাঁপিতে লাগিল। বুঝিলাম ফন্দি খাটাইয়া হুজুরিমল ললিত প্রসাদের সম্মুখে টাকা সিন্দুকে রাখিয়াছিল। তারপর এই কৌশলে টাকা বাহির করিয়া লইল। বুঝিলাম লোকে আমাকেই চোর স্থির করুক। হুজুরিমলের এত বুদ্ধি থাকিতে ফেল হইল কেন? জুয়া খেলায়। তাহার পর বলো। আমি মনে মনে বলিলাম, বটে, তোমার এই চালাকি। আচ্ছা, কে টাকা পায় দেখো। আমি জল লইয়া ফিরিয়া আসিয়া যমুনাকে দিলাম। কোনো কথা বলিলাম না। যমুনাও কিছু না বলিয়া টাকাগুলি লইয়া চলিয়া গেল। আমি আগে যে একটি ইতস্তত করিতেছিলাম, আর তা করিলাম না। তখনই আমি রঙ্গিয়াকে গিয়া সকল কথা বলিলাম।
সে গঙ্গার কাপড় পরিয়া রাত্রে রানীর গলিতে হুজুরিমলের সঙ্গে দেখা করিতে গিয়াছিল। সেখানে তাহার সঙ্গে হুজুরিমলের দেখা হইলে সে গঙ্গা ভাবিয়া রঙ্গিয়ার হাতে নোটের তাড়া দিল। খুনটা করল কে? তা আমি জানি না। রঙ্গিয়ার কথা মতো আমি গঙ্গার ধারে তাহার জন্য অপেক্ষা করিতেছিলাম। সে ছুটিতে ছুটিতে আমার কাছে আসিয়া আমার হাতে নোটের তাড়াটা দিল। সে ভয়ে এমনই হইয়াছিল যে তখন আমাকে কি বলিল আমি কিছুই ভালো বুঝিতে পারিলাম না। তবে এইটুকু বুঝিলাম যে হুজুরিমল খুন হইয়াছে। কে খুন করিয়াছে শুনিলে? সে সেই কথা বলিতে যাইতেছিল এমন সময় কোথা হইতে একটা লোক তাহার উপর আসিয়া পড়িল। তাহার হাতে ছোড়া ধকধক করিতে লাগিল। রঙ্গিয়া ভয়ে পড়িয়া গেল। আমি প্রাণ ভয় ছুটিলাম। সে তোমার পিছনে এসেছিল? বলিতে পারি না। আমি একবার ফিরিয়া দেখিলাম লোকটা রঙ্গিয়ার নিকট বসিয়া তাহার কাপড় অনুসন্ধান করিতেছে। নিশ্চয়ই নোট খুঁজিতেছিল। তাহার পর সে তোমার পিছনে আসিয়াছিল? বলিতে পারি না। আমি ছুটিয়া একটা গলির ভিতরে যাই। সে লোককে এখন দেখিলে চিনিতে পারো? তাহাকে ভালো করিয়া দেখি নাই, তবে তাহার লম্বা কালো দাড়ি ছিল। হয়তো ছদ্মবেশে ছিল, ঠিক বলিতে পারি না। গাড়োয়ানো বলিয়াছিল লোকটার লম্বা কালো দাড়ি ছিল। রঙ্গিয়া তাহাকে নিশ্চয় চিনিত, নতুবা সে তাহার সঙ্গে গাড়িতে উঠিবে কেন? সে আমাকে বলিতে যাইতেছিল, কিন্তু বলিবার সময় পায় নাই। অক্ষয় কুমার এক দৃষ্টে উমিচাঁদের দিকে চাহিয়া রহিলেন। ক্ষণপরে বলিলেন, বলি রঙ্গিয়ার আর কেহ ভালোবাসার লোক ছিল কি? উমিচাঁদ ব্যগ্রভাবে বলিয়া উঠিল, না না না। অক্ষয় কুমার বলিলেন, না থাকিলেই ভালো। তারপরে কি হলো বলো? উমিচাঁদ বলিল, আর কিছুই বলিবার নাই, তবে ইহাও আমি বলিতে চাই যে গুরু গোবিন্দ সিংহকে আমি টাকা ফেরত দিয়াছি। উভয়ে বিস্মিতভাবে বলিয়া উঠিলাম, তুমি? উমিচাঁদ ধীরে ধীরে বলিল, হ্যাঁ। অক্ষয় কুমার বলিলেন, টাকা ফেরত দিলে কেন? রঙ্গিয়া মরিয়া যাওয়ায় আমার টাকার দরকার নাই। আমি কোনো রকমে নিজেকে চালাইতে পারিব। কেবল তাহারই জন্য টাকার লোভ হইয়াছিল। আমি যদি তাকে পাই তবে একবার দেখিয়া লই। উমিচাঁদের চক্ষু দিয়া অগ্নিস্ফুলিঙ্গ নির্গত হইতে লাগিল। অক্ষয় কুমার জিজ্ঞাসা করিলেন, কাহাকে দেখিয়া লইতে চাও? উমিচাঁদ দন্তে দন্তে ঘর্ষণ করিয়া বলিলেন, যে আমার রঙ্গিয়াকে খুন করিয়াছে। কে সে মনে করো? জানিতে পারিলে তাহাকে দেখিতাম। কাহারও উপর সন্দেহ হয়? না, তাহা হইলে তাহাকে সন্ধান করিয়া বাহির করিতাম। অক্ষয় কুমার গম্ভীরভাবে জিজ্ঞাসা করিলেন, এখন উমিচাঁদ বাবু এ সকল কথা পূর্বে আমাদিগকে বলো নাই কেন? পাছে আপনারা আমাকে সন্দেহ করেন। এমন মহামূর্খ আর দুনিয়ায় নাই। যা হইউক, উপস্থিত আমি তোমার কথা বিশ্বাস করিলাম। তুমি নোটগুলি লইয়াছিলে, আবার ফেরত দিয়াছ। ভালোই করিয়াছ। আমি এ ওয়ারেন্ট চাপিয়া রাখিলাম। তবে আমাদের কথার অবাধ্য হইলে আপনারা আমাকে যাহা বলিবেন তাহাই করিব। খুব ভালো কথা। উপস্থিত তুমি এসব কথা আর কাহাকে বলিও না। কাহাকেও বলিব না। তাহা হইলে এখন যাইতে পারো। উমিচাঁদকে আর অধিক কথা বলিতে হইল না। সে তৎক্ষণাৎ সেখান হইতে পালাইল। উমিচাঁদ চলিয়া গেল। নগেন্দ্রনাথ অনেকক্ষণ নীরব ছিলেন। এখন তিনি জিজ্ঞাসা করিলেন, এ যাহা বলিল বিশ্বাস করিলেন কি? অক্ষয় কুমার বলিলেন, কত করিয়াছি, কিন্তু লোকটা যে বদমাইশ সে বিষয়ে সন্দেহ নাই। সবগুলি সমান, তবে এর দুই দুইটা খুন করিবার সাহস নাই। এখন আবার নতুন একজন খুনি বাহির হইল। কে? উমিচাঁদ যাহাকে দেখিয়াছিল। কে সে মনে করেন? যেই হইউক, তাহার সঙ্গে রঙ্গিয়ার পরিচয় ছিল। তাহা তো নিশ্চয়ই, নতুবা সে তাহার সঙ্গে গাড়িতে যাইবে কেন? আপনি কাহাকে মনে করেন?
আমার মনে হয় শান্তাপ্রসাদ। বাজে কথা, শান্তাপ্রসাদ বলিয়া কেহ নাই। নগেন্দ্রনাথ কোনো কথা কহিলেন না। অক্ষয়কুমার উঠিলেন, বলিলেন, দেখা যাক কতদূর কি হয়। যেখান থেকে রওনা হওয়া গিয়াছিল এ পর্যন্ত সেইখানেই থাকা গিয়াছে, কাজ কিছুই হয় নাই। অক্ষয়কুমার চলিয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে যমুনা দাস আসিয়া উপস্থিত হইলেন। খুনের তদন্তের কতদূর কি হইল জিজ্ঞাসা করিলেন। নগেন্দ্রনাথ তাহাকে সকল কথা বলিলেন। শুনিয়া তিনি বলিলেন, হুমিচাঁদের কাছে টাকা আছে, বেটা চুরির জন্য নিশ্চয়ই জেলে যাইবে। নগেন্দ্রনাথ বলিলেন, গঙ্গা রঙ্গিয়াকে পাঠাইয়াছিল, তাহাতে কোনো সন্দেহ নাই। যমুনা দাস ভ্রুকুটি করিয়া বলিলেন, আমি তাহাকে একথা জিজ্ঞাসা করিব, তাহার উপর আমার বিশ্বাস আছে। নগেন্দ্রনাথ বলিলেন, যদি রাগ না করো একটা কথা বলি। বলো না, তুমি বলিবে তাহাতে রাগ করিব কেন? সত্য কথা বলিতে কি, গঙ্গাকে আমার খুব ভালো বলিয়া বোধ হয় না। যমুনা দাস ভ্রুকুটি করিলেন, বলিলেন, আমি তাহাকে জিজ্ঞাসা করিব। তিনি আর কোনো কথা না কহিয়া চলিয়া গেলেন। নগেন্দ্রনাথ ভাবিলেন, ভালোবাসায় লোক কতদূর অন্ধ হয়, যমুনা দাসই তাহার প্রমাণ। গঙ্গার সকল বিষয় যমুনা দাস জানিতে পারিলে বুঝিতে পারে সে কি মহাভ্রমের মধ্যে ঘুরিয়া বেড়াইতেছে। স্ত্রীলোকের চরিত্র দেবতারাও বুঝিতে পারে না। 2 দিন নগেন্দ্রনাথ অক্ষয়কুমারের আর কোনো সংবাদ পাইলেন না। তৃতীয় দিবসে বৈকালে একজন লোক আসিয়া বলিল যে অক্ষয়কুমার তাহাকে তৎক্ষণাৎ তাহার সহিত দেখা করিতে বলিয়াছেন। ব্যাপার কি সে কিছুই বলিতে পারিল না, কেবল বলিল তিনি এখনই আপনাকে যাইতে বলিয়াছেন। নগেন্দ্রনাথ নিতান্ত কৌতূহলাক্রান্ত হইয়া সত্বর অক্ষয়কুমারের সহিত দেখা করিতে চলিলেন। তাহার বাড়িতে আসিয়া নগেন্দ্রনাথ দেখিলেন অক্ষয়কুমার উমিচাঁদের সহিত বসিয়া আছেন। তাহাকে দেখিয়া অক্ষয়কুমার হাসিয়া বলিলেন, আপনি এ খুনের ব্যাপারে গোড়া হইতে আমার সঙ্গে আছেন, উপসংহারকালে আপনাকে বাদ দেওয়া উচিত নয়। নগেন্দ্রনাথ বলিলেন, ব্যাপার কি, খুনি কি ধরা পড়িয়াছে? না, এখনো পড়ে নাই, তবে তার আর ধরা পড়িবারও বেশি বিলম্ব নাই। ব্যাপার যে কিছুই বুঝিতে পারিতেছি না। এই চিঠিখানা দেখুন। এই বলিয়া অক্ষয়কুমার একখানা পত্র তাহার সম্মুখে ফেলিয়া দিলেন। নগেন্দ্রনাথ দেখিলেন পত্র উমিচাঁদের নামে। অক্ষয়কুমার পত্রখানি খুলিয়া পাঠ করিলেন। পত্রের মর্ম এইরূপ যে কাল রাত্রি 11টার সময় উমিচাঁদবাবু যদি বিডন গার্ডেন পূর্ব দক্ষিণ কোণে আসেন তবে রানীর গলির খুনের সকল বিশদ হইতে তিনি রক্ষা পাইতে পারেন। একাকী আসা চাই। সেইখানে ঠিক এই সময়ে একজন ভদ্রলোক আসিয়া চুরুট ধরাইবার জন্য দিয়াশলাই চাহিবেন। তাহার সহিত কথা কহিলেই সকল কথা জানিতে পারিবেন। পাঠান্তে নগেন্দ্রনাথ বলিলেন, কে চিঠি লিখিয়াছে জানিবার উপায় কি? উমিচাঁদ ব্যগ্রভাবে বলিল, যে খুন করিয়াছে সেই লিখিয়াছে। অক্ষয়কুমার বলিলেন, হ্যাঁ, আমারও বিশ্বাস যে খুন করিয়াছে সেই এ পত্র লিখিয়াছে। সে রঙ্গিয়াকে খুন করিবার সময় নিশ্চয়ই উমিচাঁদকে দেখিয়াছিল। উমিচাঁদ যে এই খুনের জন্য বিপদে পড়িয়াছে তাহা আমরা ছাড়া আর কেহ জানে না। সুতরাং এই ব্যক্তিই খুনি। এখন উমিচাঁদের সঙ্গে টাকার বিষয়ে একটা বন্দোবস্ত করিতে চায়। নগেন্দ্রনাথ বলিলেন, কতকটা সম্ভব বটে। অক্ষয়কুমার বলিলেন, সম্ভব নয়, ঠিক। নগেন্দ্রনাথ হাসিলেন। পূর্বে অক্ষয়কুমার এরূপ ঠিক অনেকবার বলিয়াছেন এবং প্রতিবারই তাহাকে তাহার মতের পরিবর্তন করিতে হইয়াছে। তাহাকে হাসিতে দেখিয়া অক্ষয়কুমার বলিলেন, এবার দেখিবেন আমার কথাই ঠিক। আপনি কি উমিচাঁদের সঙ্গে এই লোককে ধরিতে যাইবেন? নিশ্চয়, আপনিও যাইবেন। উপসংহারকালে আপনারও থাকা চাই, আপনাকে ছাড়িব না। তাও নিশ্চয়ই, নিশ্চয়ই যাইব, কিন্তু উপসংহার হয় কি আবার সূচনা হয় তাহা দেখা চাই। উমিচাঁদ বলিল, তাহা হইলে আমি এখন যাইতে পারি? অক্ষয়কুমার উত্তরে বলিলেন, হ্যাঁ, এখন যাও,
রাত্রি ঠিক 11টার সময় বিডন গার্ডেন পূর্ব দক্ষিণ কোণে দাঁড়িয়ে থাকে। আমরা কাছেই থাকিব। উমিচাঁদ চলিয়া গেলে নগেন্দ্রনাথ বলিলেন, ইনিও একটি প্রকাণ্ড বদমাইশ। অক্ষয় কুমার হাসিয়া বলিলেন, আমাদের অনেক সময় কাঁটা দিয়া কাঁটা তুলিতে হয়। বেটা টাকাগুলো বেশ গাফ করিয়াছিল, কিন্তু শেষে ফেরত দিয়াছে কেবল ভয়ে। বেটা একটি পুরাতন পাপী। এ বেটাকে হাতে না পাইলে এই খুনিও ধরা শক্ত হইত। যাক, এখন কে চিঠি লিখিয়াছে আপনি মনে করেন? যে হুজুরিমলের সঙ্গে রঙ্গিয়াকে খুন করিয়াছে? কে সে? আপনার অনুমান কিরূপ? নিশ্চয় আমাদের কোনো পরিচিত বন্ধুকেই দেখিতে পাইব। কে গুরু গোবিন্দ সিং? অক্ষয় কুমার হাসিয়া বলিলেন, নগেন্দ্রনাথ বাবু, আপনি কি কোনরূপেই গুরু গোবিন্দ সিংকে ছাড়িতে পারিবেন না? গুরু গোবিন্দ সিং যে খুন করে নাই তাহার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়াছে। তবে কে আপনি মনে করেন? আর কিছু মনে করিব না, তাহাতে খুবই অরুচি হইয়া গিয়াছে। আজ রাত্রেই সকল সন্দেহের অবসান হইবে। নগেন্দ্রনাথ একথায় সন্তুষ্ট হইলেন না, আবার জিজ্ঞাসা করিলেন, আজ রাত্রিতে খুনি যে ধরা পড়িবে আপনার ইহা কিরূপে বিশ্বাস হইল? যে পত্র লিখিয়াছে সে খুনের সম্বন্ধে কোনো কথা জানিতে পারে, কেবল শুনিয়াছে মাত্র, অথবা উমিচাঁদ যে খুনের সহিত জড়িত আছে তাহা কোনো গতিতে জানিতে পারিয়াছে, তাহাই তাহার নিকটে টাকা আদায় করিবার জন্য ডাকিয়াছে। অক্ষয় কুমার গম্ভীরভাবে বলিলেন, আপনি যাহা বলিতেছেন তাহা হইলেও হইতে পারে, কিন্তু তাহা নহে। এই ব্যাপারের ভিতরের খবর বাহিরের কোনো লোক জানে না। উমিচাঁদ যে খুনের সময় উপস্থিত ছিল তাহা কেবল 3 জনের জানা সম্ভব। নাম করুন। প্রথম রঙ্গিয়া, সে নাই। দ্বিতীয় উমিচাঁদ, সে প্রথমে এ কথা আমাদের নিকট স্বীকার করিয়াছে। ইহা কখনোই সম্ভব নহে যে সে এ কথা অপর কাহারও নিকটে বলিবে। তৃতীয়, যে খুন করিয়াছিল। আপনি যাহা বলিতেছেন তাহা ঠিক। তাহা হইলে উমিচাঁদ যে খুনের সহিত জড়িত, যে খুন করিয়াছিল, সে ব্যতীত আর দ্বিতীয় ব্যক্তির জানিবার কোনো সম্ভাবনা নাই। তাহাই যদি হয় তবে সে উমিচাঁদকে এরূপভাবে ডাকিবে কেন? টাকার লোভে। আমি আপনাকে পূর্বেই বলিয়াছি যে খুনি হুজুরিমলকে টাকার জন্যই খুন করিয়াছিল, কিন্তু সে খুন করিয়া টাকা পায় নাই। হুজুরিমল টাকা রঙ্গিয়ার হাতে দিয়াছিল। রঙ্গিয়া হঠাৎ হুজুরিমলকে খুন হইতে দেখিয়া হতবুদ্ধি হইয়া পড়িয়াছিল, সেই জন্য খুনির সঙ্গে গাড়িতে আসিয়া উঠিয়াছিল। পরে সুবিধা পাইবা মাত্র ছুটিয়া পালাইয়া আসিয়া উমিচাঁদের হাতে টাকা দিয়াছিল। তখন সেই ব্যক্তি টাকা এই রূপে বেহাত হওয়ায় উন্মত্ত প্রায় হইয়া তাহার পিছনে ছুটিতে থাকে। উমিচাঁদের সঙ্গে রঙ্গিয়ার কথা করিতে দেখিয়া উন্মত্তের ন্যায় তাহার বুকে ছোড়া মশাইয়া দেয়। তাহার পর রঙ্গিয়ার কাপড়ের ভিতর টাকা খুঁজিতে থাকে, না পাইয়া উমিচাঁদের পিছনে ছুটিতে থাকে। তাহাকে ধরিতে পারিলে 2টা খুনের জায়গায় 3টা হইত, আর একটা বদমাইশ পৃথিবীতে কমিত। কথাটা খুব সম্ভব বটে, কিন্তু এই লোকটা কে? আপনি কি মনে করেন? আপনি কাহাকে মনে করেন? আমি তো কাহাকেও মনে করিতে পারিতেছি না। আপনি কি কাহাকেও সন্দেহ করেন? হ্যাঁ, ললিত প্রসাদকে। নগেন্দ্রনাথ অতিশয় বিস্মিত হইয়া বলিলেন, ললিত প্রসাদ? তাহাকে সন্দেহ করিবার কারণ কি? কারণ অনেক আছে, আমি আপনাকে বলিতেছি। আজ রাত্রে ললিত প্রসাদ ধরা পড়িবে, কাল সে জেলে যাইবে, 1 মাসের মধ্যে তাহার ফাঁসি হইবে। নগেন্দ্রনাথ শিহরিয়া উঠিলেন। অক্ষয় কুমারের এসব দেখিয়া দেখিয়া হৃদয় কঠিন হইয়া গিয়াছিল, কিন্তু তিনি অতি গম্ভীরভাবে এ সকল আলোচনা করিতে পারিতেন। নগেন্দ্রনাথের এই প্রথম। তিনি বলিলেন, আপনার ললিত প্রসাদকে সন্দেহ করিবার কারণ কি? অক্ষয় কুমার বলিলেন, আমি এই ছোড়া সম্বন্ধে কিছু সন্ধান লইয়াছি। সে যে রূপ দেখায় সে রূপ নহে।
বাহিরে খুব ভালো মানুষের মতো থাকে, ভিতরে ভিতরে মদ, জুয়া, মেয়ে মানুষ আর 2 হাতের টাকা ওড়ায়। সম্প্রতি ইহার টাকা নিতান্ত দরকার হইয়াছিল। এরূপ অবস্থায় মানুষ সব করে। কিন্তু হুজুরিমলের কাছে যে সে রাত্রে টাকা ছিল, তাহা সে কিরূপে জানিবে? গঙ্গার অনুগ্রহে। কেন? কেন? গঙ্গার সঙ্গে তাহার গুপ্ত প্রণয় আছে। যদি গঙ্গা কাহাকেও একটু ভালোবাসে, তাহা হইলে ললিত প্রসাদকেই বাসে। সে জানিত ললিত প্রসাদ হুজুরিমলকে সে রাত্রে কি করিবে। তাহাই ভয়ে ভয়ে নিজে না গিয়া রঙ্গিয়াকে পাঠাইয়াছিল। আপনার কথা শুনিয়া আমি স্তম্ভিত হইলাম। স্তম্ভিত হইবার কিছুই নাই, প্রত্যহ এরূপ হইতেছে। নগেন্দ্রনাথ প্রকৃতই সংসারের মানুষমাত্রেরই উপর ঘোর বিতরাগ জন্মিল। সন্ধ্যার সময় আসিবেন বলিয়া তিনি গৃহাভিমুখে নিতান্ত ক্ষুণ্ণ ও বিস্ময় চিত্তে চলিলেন। অনিচ্ছা সত্ত্বেও নগেন্দ্রনাথ এই খুনের বিষয়ে মনে মনে আলোচনা না করিয়া থাকিতে পারিলেন না। যেদিন হইতে এই খুন হইয়াছে, সেই দিন হইতে তাহার আহার নিদ্রা গিয়াছে, তাহার লেখাপড়া বন্ধ হইয়াছে। তিনি দিন রাত্রি এই বিষয় লইয়াই আলোচনা করেন। তিনিও 2-4খানা ডিটেকটিভ উপন্যাস লিখিয়াছেন, কিন্তু এরূপ রহস্যপূর্ণ একখানাও চিঠি লিখিতে পারেন না। তিনি ভাবিলেন, এ পর্যন্ত লিখিয়া যদি কেহ তাহাকে এই উপন্যাসের উপসংহার লিখিতে বলে, তাহা হইলে চক্ষুস্থির। কিরূপভাবে উপসংহার করিলে ইহা হৃদয়গ্রাহী হইতে পারে, কল্পনা রাজ্যে তেমন কিছুই খুঁজিয়া পাইলেন না। এ খুনের রহস্য যে কখন প্রকাশ হইবে, এ বিষয়ে তিনি হতাশ হইয়াছিলেন। অর্ধরাত্রে খুনি নিশ্চয়ই ধরা পড়িবে, অক্ষয়কুমার সে বিষয়ে নিশ্চিত হইয়াছেন। কিন্তু নগেন্দ্রনাথ এই কদিনে দেখিয়াছেন যে তিনি খুব বিচক্ষণ ডিটেকটিভ হইয়াও প্রতি পদে ভুল করিয়াছেন। এ পর্যন্ত তাহার অনুমান একটাও সত্য হয় নাই। তিনি যখন যেটা ঠিক মনে করিয়াছেন, পরে দেখা গিয়াছে সেটা ঠিক নহে, তাহার ভুল হইয়াছে। অদ্যও তিনি বলিতেছিলেন যে খুনি উমিচাঁদকে পত্র লিখিয়াছে, খুনি উমিচাঁদের সহিত দেখা করিতে আসিবে, কিন্তু যে এই 2টা খুন করিয়া এতদিন সকলের চোখে ধুলি দিয়া নিরাপদে আছে, সে কি সহসা এমনই উন্মত্ত হইয়া উঠিল যে উমিচাঁদের সহিত এরূপভাবে দেখা করিতে প্রস্তুত হইবে? তাহার কি ধরা পড়িবার ভয় নাই? টাকার লোভে উমিচাঁদের সঙ্গে দেখা করিতে পারে, কিন্তু উমিচাঁদ যে তাহাকে ধরাইয়া দিতে পারে, এই বিষয়ে কি সে একবারও মনে করে নাই? তবে ইহাও সম্ভব যে সে ভাবিতে পারে উমিচাঁদ নিজের প্রাণের ভয়ে একথা প্রকাশ করিবে না। তাহার সহিত টাকার একটা অংশ করিয়া লইলে সে পরে নিজের রক্ষার জন্যই একথা গোপন করিবে। আর যদি ললিত প্রসাদে খুনি হয়, তবে সে ভাবিয়াছে উমিচাঁদ কখনোই তাহার বিরুদ্ধে যাইতে সাহস করিবে না। তাহা হইলে সে অনায়াসেই উমিচাঁদকে খুনি বলিয়া ধরাইয়া দিতে পারিবে। এ লোক যেই হইউক, সে জানে যে উমিচাঁদ অনুতাপের জন্যই হইউক আর ভয়েই হইউক টাকা গুরু গোবিন্দ সিংহকে ফেরত দিয়াছে। তাহার নিকটে টাকা নাই। তাহার নিকটে টাকা নাই জানিলে সে কখনো তাহার সহিত এরূপভাবে দেখা করিতে চাহিত না। আর এ সমস্তই উমিচাঁদের চাতুরিও হইতে পারে। উমিচাঁদ এ পর্যন্ত যাহা বলিয়াছে সমস্তই মিথ্যা, তাহার একটা কথাও সত্য নহে। কেবল অক্ষয়বাবুর চোখে ধুলি দেওয়াই তাহার উদ্দেশ্য। লোকটা যে ঘোরতর বদমাইশ, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। সম্ভবত বেটা নিজেই বা কোনো গুন্ডা দিয়ে টাকার লোভে হুজুরিমলকে খুন করিয়াছিল, কারণ সে হুজুরিমলের সকল কথাই জানে। তাহার পর রঙ্গিয়া হুজুরিমলকে খুন হইতে দেখিয়াছিল। সেই স্ত্রীলোক পাছে কোনো সময় একথা আত্মপ্রকাশ করিয়া ফেলে, এই ভয়ে তাহাকেও খুন করিয়াছিল। আমাদের সম্মুখে সে যাহা বলিয়াছে তাহা গল্প মাত্র, সকলই মিথ্যা। এ চিঠিও তাহারই চাতুরি। অক্ষয়কুমার সুদক্ষ ডিটেকটিভ হইতে পারেন, কিন্তু তিনি এ পর্যন্ত যে যে বিষয়ে স্থির নিশ্চিত হইয়াছেন, তাহার একটাও সত্য বলিয়া সপ্রমাণ হয় নাই। সম্ভবত আজও সেইরূপ হইবে। এতদিন কাটিয়া গেল, কই তিনি এ খুনের কিছুই কিনারা করিয়া উঠিতে পারিলেন না। সমস্ত দিবস নগেন্দ্রনাথ গৃহে বসিয়া কাজকর্ম ছাড়িয়া এই খুন সম্বন্ধে আলোচনা করিলেন, কিন্তু কোনো ক্রমে একটা স্থির সিদ্ধান্তে আসিতে পারিলেন না। বলিলেন,
আজ ইহার একটা শেষ যাহা হয় কিছু হইলে আমি রক্ষা পাই। ডিটেকটিভগিরির স্বাদ আমার একেবারে মিটিয়া গিয়াছে। ইহা অপেক্ষা মনে মনে গড়িয়া লইয়া কল্পনার সাহায্যে ডিটেকটিভ উপন্যাস লেখায় সহস্রগুণে ভালো। প্রকৃত ঘটনার অনেক বিড়ম্বনা। সন্ধ্যার একটু পরেই আহারাদি সারিয়া নগেন্দ্রনাথ অক্ষয়কুমারের সহিত সাক্ষাৎ করিতে চলিলেন। তিনি উপস্থিত হইলে অক্ষয়কুমার আহারাদি করিতে গমন করিলেন। রাত্রি 10টার সময় তাহারা উভয়ে বিডন গার্ডেনের দিকে চলিলেন। অক্ষয়কুমার 2 জন বলবান কনস্টেবল সঙ্গে লইলেন। তাহারা পুলিশের পোশাক না পরিয়া ভদ্রলোকের বেশ ধারণ করিয়া চলিলেন। অক্ষয়কুমার পকেটে একটা পিস্তল রাখিয়া বলিলেন, সাবধানের বিনাশ নাই, অপঘাত মৃত্যুটা ভালো নয়। রাত্রি প্রায় 10:30টার সময়ে তাহারা সকলে বিডন গার্ডেনের নিকটে আসিলেন। তখনও রাস্তায় বহু লোক চলাচল করিতেছে। বাগানের মধ্যেও অনেক লোক হাওয়া খাইয়া বেড়াইতেছে। এত লোকের চলাচল দেখিয়া নগেন্দ্রনাথ বলিলেন, আশ্চর্যের বিষয়, লোকটা এমন একটা প্রকাশ্য স্থান উমিচাঁদের সঙ্গে দেখা করিতে চাহিয়াছে। অক্ষয়কুমার বলিলেন, তাহাতেই বোঝা যায় যে লোকটা খুব চালাক। যত প্রকাশ্য স্থান ততই সন্দেহ কম। আপনি ঠিক বলিয়াছেন। প্রায়ই ঠিক বলি। নরেন্দ্রনাথ হাসিয়া বলিলেন, এহে পর্যন্ত যাহা কিছু বলিয়াছেন তাহা ঠিক হয় নাই। অক্ষয়কুমার হাসিয়া বলিলেন, মানুষের ভুলভ্রান্তি আছেই, আমাদের বন্ধুটি কই? নগেন্দ্রনাথ জিজ্ঞাসা করিলেন, কোন বন্ধু? অক্ষয়কুমার আবার হাসিলেন, বলিলেন, এটাও আবার বুঝাইতে হইবে? উমিচাঁদ, আমাদের প্রাণের উমিচাঁদ। তাহার মনে এমন একটা অনুতাপ উপস্থিত না হইলে আমাদের আজ খুনি ধরার কোনো সম্ভাবনা ছিল কি নেই? আপনি কি নিশ্চিত মনে করিতেছেন আজ খুনিই এখানে আসিবে? নিশ্চয়। তাহারা বাগানের পূর্ব দক্ষিণ কোণে আসিলেন। দেখিলেন সেখানে তত লোক নাই, 2-1টি লোক মাত্র সেদিকে বেড়াইতেছে। বাগানের কোণে একখানা বেঞ্চি আছে, বেঞ্চিখানি খালি, তাহাতে কেহ বসিয়া নাই। ওই বেঞ্চির পশ্চাতে একটা ঝোপ, ঝোপের পরেই রাস্তা, রাস্তার পর আবার একটা ঝোপ। এই উপযুক্ত স্থান বলিয়া অক্ষয়কুমার সঙ্গীদিগকে ইঙ্গিত করিলেন। ক্রমে অন্য লোকের অলক্ষ্যে তাহারা একে একে ঝোপের মধ্যে লুক্কায়িত হইলেন। কিন্তু তাহারা দেখিলেন তখনও উমিচাঁদ আসে নাই। প্রায় 11টা বাজে। অক্ষয়কুমার অত্যন্ত অধীর হইয়া উঠিয়াছিলেন। এই সময় তাহারা দেখিলেন উমিচাঁদ ধীরে ধীরে সেই দিকে আসিতেছে। যেখানে ঝোপের মধ্যে অক্ষয়কুমার প্রভৃতি লুকাইয়াছিলেন, উমিচাঁদ সেই দিকে আসিল। একবার চারিদিকে চাহিল, বোধহয় অক্ষয়কুমারকে না দেখিয়া যেন ভীত হইল। সে চলিয়া যাইতেছিল। সহসা ঝোপের ভিতর হইতে একটা শব্দ হইল। উমিচাঁদ দাঁড়াইল। বুঝিতে পারিল অক্ষয়কুমার নিকটেই আছেন। উমিচাঁদ সেইখানে পদচারণা করিতে লাগিল। তাহারা যে নিকটেই আছেন ইহা উমিচাঁদের জানাইবার জন্য অক্ষয়কুমার তাহাকে পূর্বেই বলিয়াছিলেন, কোন ঝোপের ভিতর একটা শব্দ হইলেই জানিবে আমরা নিকটেই আছি। ঝোপের ভিতর নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ করিয়া অক্ষয়কুমার প্রভৃতি বসিয়া আছেন। মশাকে তাহাদের সর্বাঙ্গে স্বচ্ছন্দে দংশন আরম্ভ করিয়াছে। নীরবে তাহা সহ্য করিতে হইতেছে। বাহিরে উমিচাঁদ মুখে সুশীতল বাতাসে গম্ভীরভাবে পদচারণা করিতেছে। অক্ষয়কুমার তখন আর থাকিতে পারিলেন না। অতি মৃদুস্বরে বলিলেন, জীবনে কত দুঃখই আছে, মশায় খেয়ে ফেলিল আর বেটা রাজপুত্রের মতো তোফা বেড়াচ্ছেন। আহ, সে বেটার যে এখনো দেখা নাই। এইরূপে আরো কিছুক্ষণ উত্তীর্ণ হইল। অদূরে মল্লিকদের ঘড়িতে ঢং ঢং করিয়া 11টা বাজিল। চমকিত হইয়া উমিচাঁদ দাঁড়াইল। সে চারিদিকে চাহিল। 11টা বাজিতে শুনিয়া অনেকে বাগান হইতে বাহির হইয়া গেল। ক্রমে বাগানের ভিতরস্থ জনতার অনেক হ্রাস পাইয়া আসিল। উমিচাঁদ চারিদিকে চাহিতে লাগিল, কিন্তু কোনো লোক তাহার নিকটে আসিল না। সে কি করিবে না করিবে ভাবিতেছে, এই সময় সহসা একটি লোক ধীরে ধীরে তাহার নিকটবর্তী হইল। তাহার হাতে একটি চুরুট। সে উমিচাঁদের নিকটস্থ হইয়া বলিল, মহাশয়ের কাছে দেশলাই আছে, চুরুটটা ধরাইয়া লইব। উমিচাঁদ তাহাকে দিয়াশলাই দিল। ধীরে ধীরে দেশলাই জ্বালাইয়া চুরুট ধরাইতে লাগিল। সেই আলোকে উমিচাঁদ দেখিল যে এই ভদ্রলোকের লম্বা কালো দাড়ি আছে। সে মুহূর্তমাত্র খুনের রাত্রে সেই ব্যক্তিকে দেখিয়াছিল, কিন্তু সে দাড়ি ভুলে নাই। তাহার হৃদয় অত্যন্ত দ্রুত বেগে স্পন্দিত হইতে লাগিল। এই লোকই তাহার চোখের উপর রঙিয়াকে খুন করিয়াছিল। আজ আবার এই রাত্রে তাহারই সম্মুখে সে খুনি দণ্ডায়মান। উমিচাঁদের গলা শুকাইয়া গিয়াছিল। তাহার মুখ হইতে কোনো কথা বাহির হইল না।
সেই ব্যক্তি চুরুটটি ধরাইয়া গম্ভীরভাবে টানিতে টানিতে দিয়াশলাইয়ের বাক্সটা উমিচাঁদকে ফেরত দিল। সে যেন চলিয়া যাইতে উদ্যত হইল। চাহিয়া মৃদুস্বরে বলিল, আমার পত্র পাইয়াছেন? বলিয়া চারিদিকে একবার সতর্ক দৃষ্টিতে চাহিল। উমিচাঁদও সেইরূপ মৃদুস্বরে বলিল, হ্যাঁ, সেই জন্যেই আসিয়াছি। আপনি আমার সঙ্গে দেখা করিতে চাহেন কেন? লোকটি বলিল, বলিতেছি, ওই বেঞ্চিতে বসা যাক। এই বলিয়া সেই বেঞ্চিতে গিয়া বসিল। পরে উমিচাঁদকে বলিল, বসুন। এবার অক্ষয়কুমার প্রভৃতি ঝোপের মধ্য হইতে লোকটির মুখ সুস্পষ্ট দেখিতে পাইলেন, কিন্তু তাহাকে যে তাহারা কখনো দেখিয়াছেন তাহা বলিয়া বোধ হইল না। তবে যে কালো দাড়ির কথা গাড়োয়ান বলিয়াছিল, উমিচাঁদও দেখিয়াছিল, তাহারা দেখিলেন এই লোকটার সেই রকমই লম্বা কালো দাড়ি আছে। যাহা হইউক, লোকটি বসিতে বলিলে উমিচাঁদ স্পষ্টতই নিতান্ত অনিচ্ছা সত্ত্বে বসিল। তিনি লোকটির নিকট হইতে একটু দূরে বসিলেন। একবার সভয়ে চারিদিকে চাহিল। তাহার সে সময়ের মনের অবস্থা বর্ণনা করা নিষ্প্রয়োজন। রঙ্গিয়ার খুনের রাত্রে সেই উদ্যত ছোড়ার কথা ঘন ঘন তাহার মনে পড়িতে লাগিল। উমিচাঁদ অতি মৃদুস্বরে বলিল, এখানটা বড় প্রকাশ্য স্থান নয়? লোকটি বলিল, না, প্রকাশ্য স্থানই ভালো। আমরা বসিয়া কথাবার্তা কহিতেছি, ইহাতে আমাদের কে সন্দেহ করে? উমিচাঁদ কোনো কথা কহিল না। তখন সেই ব্যক্তি বলিল, এখন কাজের কথা হইউক। কি বলুন? সেই টাকাগুলি আমি চাই। কোন টাকা? তুমি বেশ জানো রঙ্গিয়া যে টাকা তোমাকে দিয়াছিল। সে সে খুন হইয়াছে। গোল করিও না, তাহা হইলে তোমারও সেই অবস্থা হইবে। আমি টাকা চাই। সে সে টাকা আমার কাছে নাই। চালাকি করিও না, রঙ্গিয়া সে টাকা তোমায় দিয়াছিল। সে টাকা তোমার কাছে আছে, সে টাকা আমার চাই। উমিচাঁদ সভয়ে চারিদিকে চাহিল, এবং এক মুহূর্তে তাহার সর্বাঙ্গ ঘর্মাক্ত হইয়া উঠিল, এবং তাহার হৃদয়ে সবলে স্পন্দিত হইতে লাগিল। সে জড়িত কণ্ঠে বলিল, সে টাকা আমার কাছে নাই। লোকটি মৃদুস্বরে কহিল, আমার সঙ্গে বদমাইশি চলিবে না। এবার উমিচাঁদ সাহস করিয়া বলিল, যদি না দি? লোকটা বিকট স্বরে হাসিল, বলিল, তাহা হইলে তুমি খুন করিয়াছ বলিয়া সকলকে প্রকাশ করিয়া দিব। উমিচাঁদ এই কথায় কিংকর্তব্য বিমূঢ় হইল। পরে বলিয়া উঠিল, আমি খুন করিয়াছি? আমি সচক্ষে তোমার ছুরিতে রঙ্গিয়াকে খুন হইতে দেখিয়াছি। তুমি আমার সর্বনাশ করিয়াছ। লোকটি পুনরপি বিকট হাসি হাসিয়া উঠিল। আমি সে কথা অস্বীকার করিতে চাহি না। প্রয়োজন হয় আরও 2-4টা করিব। যদিও আমি খুনি, তুমি আমার কি করিবে? তুমি আমাকে চেনো না, জানো না আমি কে, পরেও কখনো জানিতে পারিবে না। ভালো চাও যদি টাকা দাও, তা না হলে তোমাকেও খুন করিব। আমি সহজ লোক নই। এই সময়ে ঝোপের মধ্যে শব্দ হইল। লোকটা চমকিত হইয়া বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইল। দেখিল 4 জন লোক লম্ফ দিয়া নিকটস্থ হইল। উমিচাঁদ তাহাকে ধরিতে যাইতেছিল, সে তাহাকে ধাক্কা মারিয়া দূরে নিক্ষেপ করিল, কিন্তু নিজে পালাইতে পারিল না। সে পকেট হইতে ছুরি বাহির করিতেছিল। এদিকে অক্ষয় কুমার সদলে গিয়া তাহাকে আক্রমণ করিলেন। বহু আয়েসে শেষে তাহাকে বাঁধিয়া ফেলিলেন। তখন অক্ষয় কুমার বলিলেন, নগেন্দ্রবাবু, লণ্ঠনটা খুলুন দেখি, দেখি এ মহাপ্রভু কে। নগেন্দ্রনাথের কাছে পুলিশ লণ্ঠন ছিল। তিনি তাহার ঢাকা ঘুরাইয়া লণ্ঠনের আলোকে লোকটার মুখ দেখিয়া বলিলেন, চিনি না। অক্ষয় কুমার বলিলেন, এখনই চিনিবেন, না হয়তো আমার নাম অক্ষয়ই নয়। বলিয়া তিনি সেই ব্যক্তির দাড়ি ধরিয়া সজোরে টান দিলেন। অক্ষয় কুমারের হাতে দাড়ি খুলিয়া আসিল। নগেন্দ্রনাথ লণ্ঠনের আলো তাহার মুখের উপর নিক্ষিপ্ত হইল। তখন সকলেই সমস্বরে বলিয়া উঠিল, কি সর্বনাশ, এ কে? তখন সেই ব্যক্তি বলিল, যখন নিজ মূর্খতায় ধরা পড়িয়াছি তখন পালাইব না, আমাকে উঠিয়া বসিতে দাও। 2 জন মহাবলবান কনস্টেবল তাহার বুকের ওপর বসিয়াছিল। অক্ষয় কুমার স্তম্ভিতভাবে দাঁড়াইয়াছিল। নগেন্দ্রনাথ জীবনে এরূপ বিস্মিত আর কখনো হন নাই। তাহারা তাহাকে এক মুহূর্তের জন্য সন্দেহ করেন নাই। সেই ব্যক্তি এই ভয়াবহ 2 খুন করিয়াছে? নগেন্দ্রনাথের কণ্ঠরোধ হইয়া গিয়াছিল। অক্ষয় কুমারের অবস্থাও প্রায় তদ্রূপ।
তবে পুলিশের লোক শীঘ্রই আত্মসংযম করিলেন। কিয়ৎক্ষণ একদৃষ্টে লোকটার দিকে চাহিয়া থাকিয়া বলিলেন, মহাশয়ের বিশেষ বাহাদুরি আছে, এ কথা এই অক্ষয়চন্দ্র 2000 বার স্বীকার করে। লোকটি বলিল, টাকার লোভেই আমার এ দশা হইল। টাকার অভাবে পড়িয়াই এ কাজ করিয়াছিলাম। টাকার লোভ পড়িয়াই ধরা পড়িলাম, নতুবা আমাকে তোমরা কিছুতেই ধরিতে পারিতে না। অক্ষয় কুমার বলিলেন, কতকটা স্বীকার করি। ব্যাপার দেখিয়া নগেন্দ্রনাথ এতক্ষণ কথা সরে নাই। তিনি বলিলেন, যমুনা দাস, তোমার এই কাজ? যমুনা দাস কেবলমাত্র বিকট হাস্য করিল। ঘৃণায়, দুঃখে, ক্রোধে নগেন্দ্রনাথের মুখ অন্যদিকে ফিরাইলেন। অক্ষয় কুমার হাসিয়া বলিলেন, এতদিনে আমি হার মানিলাম। সত্য কথা বলিতে কি, আমি কখনো তোমাকে সন্দেহ করি নাই। যমুনা দাস কোনো কথা কহিল না, আবার সেই রূপ বিকট হাস্য করিল। নগেন্দ্রনাথ তাহার ক্রোধ সংবরণ করিতে পারিলেন না। বলিলেন, নারকী, তোমার লজ্জা হইতেছে না? তুমি আবার হাসিতেছ? নগেন্দ্রনাথের রাগ দেখিয়া অক্ষয় কুমার হাসিতে হাসিতে বলিলেন, বন্ধুর এ দশা দেখিয়া রাগ করিয়া কি লাভ? নগেন্দ্রনাথ ক্রোধে অস্থির হইয়া বলিয়া উঠিলেন, বন্ধু? এ কোন কালে আমার বন্ধু নয়। এক সময় ছেলেবেলায় একসঙ্গে পড়িয়াছিলাম, এই মাত্র। অক্ষয় কুমার বলিলেন, যাহাই হইউক, বন্ধুবর যমুনা দাস, আপনার যদি আমাদের কাছে আপন কাহিনী বলিতে আপত্তি না থাকে, তাহা হইলে বলিলে বিশেষ বাধিত হইব। তবে ইহাও আপনাকে আমরা পূর্বেই বলা কর্তব্য যে, আপনি আমার সম্মুখে এখন যাহা বলিবেন তাহা আপনার বিরুদ্ধে যাইবে। সুতরাং বলা না বলা আপনার অভিরুচি। যমুনা দাস কিয়ৎক্ষণ নীরব থাকিয়া বলিল, আমি খুন করিয়াছি কে বলিল? ভদ্রলোকের উপর এইরূপ অত্যাচার করিলে কি হয় তাহা শীঘ্রই দেখিতে পাইবে। নগেন্দ্রনাথ গর্জন করিয়া বলিলেন, আবার মিথ্যে কথা? অক্ষয় কুমার তাহাকে নিরস্ত করিয়া উমিচাঁদকে ধীরে ধীরে বলিলেন, মহাশয়, একটু পূর্বে আমাদের এই 5 মূর্তির সম্মুখে খুন স্বীকার করিয়াছেন। যমুনা দাস ক্রূর স্বরে বলিল, আমি কিছুই স্বীকার করি নাই, মিথ্যে কথা। তোমরা ঘুষ পাইবার আশায় আমার উপর এই অত্যাচার করিতেছ, ইহার প্রতিফল হইবে। ক্রোধে নগেন্দ্রনাথের মুখ দিয়া বাক্য স্ফুরণ হইল না। অক্ষয় কুমার মৃদুহাস্য করিয়া বলিলেন, তবে থানায় চলুন, দিন কত এখন মহারানীর রাজপ্রাসাদে বাস করুন, পরে ভবিতব্য কে খণ্ডায়। আপনাদের মতো মহাত্মাগণের জন্যই ফাঁসি কাষ্ঠের সৃষ্টি হইয়াছে। তবে বোধহয় আপনার ন্যায় আরেকটিও এ পর্যন্ত ফাঁসি যায় নাই। রামসিং, বাবুকে বালা পড়াইয়া লইয়া চলো। রামসিং হুকুম পাইবা মাত্র যমুনা দাসের হাতে হাতকড়ি লাগাইয়া দিল এবং 2-1টা মধুরতর সম্পর্ক পাতাইয়া 2-1টা ধাক্কা দিয়া তাহাকে টানিয়া তুলিল। রামসিং ও তার একজন পুলিশ কর্মচারী চাদর দিয়া যমুনা দাসের 2 বাহু বন্ধন করিয়া লইয়া চলিল। যমুনা দাস কোনো কথা কহিল না। কিয়দ্দূর আসিয়া অক্ষয় কুমার যমুনা দাসের দিকে ফিরিয়া বলিলেন, যমুনা দাস বাবু, পূর্বে আর কয়টা এইরূপ সরাইয়াছেন? যমুনা দাস কোনো উত্তর না দিয়া তাহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে একবার চাহিয়া অন্যদিকে মুখ ফিরাইল। অক্ষয় কুমার বলিলেন, বাপু, জেলে 2-4 বার না গেলে অমন চোখের কায়দা হয় না। মহাশয়ের কয়বার জেলের প্রতি অনুগ্রহ করা হইয়াছে? না বলেন উত্তম, সে কার্য আমরা সহজেই করিতে পারিব। এটাই একটু কষ্ট দিয়াছেন, স্বীকার করি। যমুনা দাস বিচারকালে যে সকল ঘটনা প্রকাশ পাইয়াছিল তাহাই এক্ষণে আমরা বলিব। যমুনা দাসের পিতা একজন ধনী বণিক ছিলেন। যখন যমুনা দাসের বয়স 25 বৎসর, সেই সময় তাহার পিতার মৃত্যু হয়। তখন হইতে যমুনা দাস কুসঙ্গে মিলিত হয় এবং 1 বৎসরের মধ্যে তাহার পিতার সমস্ত সম্পত্তি উড়াইয়া দেয়। তখন নানা জাল জুয়া চুরি করিয়া শেষে এদেশ ছাড়িয়া পালাইয়া যায়। সেই পর্যন্ত তাহার 5-6 বৎসর এদেশে আসে নাই। কেহ তাহার সংবাদ বলিতে পারিত না। নানা স্থানে নানা নাম লইয়া নানা জুয়া চুরি করিয়া বাবুগিরি চালাইত। এইরূপে জুয়া চুরির জন্য আগ্রায় তাহার 3 মাস জেল হয়। জেল হইতে বাহির হইয়া আসিয়া সে আরো ভয়ানক হইয়া উঠিল, কিন্তু আবার ধরা পড়িল। সেইবার তাহার 1 বৎসরের জেল হইল, কিন্তু তাহাতেও তাহার শিক্ষা হইল না। কিছুদিন পরে সে আবার 3 বৎসরের জন্য জেলে প্রেরিত হইল। জেল হইতে বাহির হইয়া সে লাহোরে যায়। সেখানেই সেই জুয়া চুরি।
সেই সময় লাহোরে তাহার সহিত গঙ্গার আলাপ হয়। সমানে সমানে মিলিল। গঙ্গার সহিত তাহার অবৈধ প্রণয় জন্মিল। বিবাহের কথাও হইল। গঙ্গার মা বাবা ছিলেন না। হুজুরিমলের শ্বশুর তাহাকে আশ্রয় দিয়াছিলেন। তাহার স্বভাব যে কিরূপ তাহা তিনি জানিতেন না। যমুনা দাস পাঞ্জাবে থাকিতে সিঁদুর মাখা শিবলিঙ্গের সম্প্রদায়ের কথা জানিতে পারে। দিন কয়েকের জন্য তাহাদের দলে মিশিয়া পড়ে। তাহাদের ঠকাইয়াও অনেক টাকা লইয়াছিল। এই সম্প্রদায়ের লোক যে খুন করে এ সর্বৈব মিথ্যা। তাহারা একরূপ তান্ত্রিক প্রক্রিয়া গোপনে করিত এইমাত্র। এই সম্প্রদায়ে প্রবেশ করিয়াই এ লোকটা শিবলিঙ্গ সংগ্রহ করে। লোককে ভয় দেখাইয়া টাকা আদায়ের সুবিধা হয় দেখিয়া যমুনা দাসী প্রকাশ করিয়া দেয় যে এই সম্প্রদায় যাহার উপর ক্রুদ্ধ হয় তাহাকে গোপনে খুন করে। সে নানা কৌশলে অনেকের মনে বিশ্বাসও জন্মাইয়াছিল। পরে সিঁদুর মাখা শিবের ভয় দেখাইয়া অনেকের নিকটেই টাকা আদায় করিয়াছিল। এইরূপে নানা জুয়াচুরি করিয়া সে চালাইতেছিল। যখন গঙ্গা হুজুরিমলের স্ত্রীর নিকট যমুনার সঙ্গে আসিল তখন যমুনা দাসও কলিকাতায় আসিল। 5-7 বৎসর সে এদেশে ছিল না। সুতরাং সকলেই তাহাকে একরকম ভুলিয়া গিয়াছিল। তাহার আর কোনো ভয় করিবার কারণ ছিল না। এখানে আসিয়াও সে নিজের ব্যবসায় ভুলিল না। গঙ্গার সাহায্যে বৃদ্ধ হুজুরিমলকে ভুলাইয়া তাহার নিকট হইতে মধ্যে মধ্যে টাকা সংগ্রহ করিত। গঙ্গা ললিত প্রসাদের মাথা খাইয়াও তাহার সর্বনাশ করিয়াছিল। তাহার নিকটেও অনেক টাকা আদায় করিয়াছিল। এইরূপে উভয়ে খুব জোর ব্যবসা চালাইতেছিল। এইরূপ সময়ে হুজুরিমল সর্বশান্ত হইয়া কি করিবে তাহাই ভাবিতেছিল। হঠাৎ গুরু গোবিন্দ সিং আসিয়া তাহার নিকটে 10,000 টাকা জমা রাখিল। বৃদ্ধ লম্পট জুয়ারি লোভ সংবরণ করিতে পারিল না। সেই টাকা লইয়া এদেশ হইতে পালাইবার ইচ্ছা করিল। কিন্তু সে প্রাণে ধরিয়া গঙ্গাকে ছাড়িয়া যাইতে পারে না। সে গঙ্গাকে প্রস্তাব করিল। 10,000 টাকা দিলে গঙ্গা তাহার সহিত পালাইতে স্বীকার করিল। বলা বাহুল্য যে পূর্বে এই বিষয়ে সে যমুনা দাসের সহিত পরামর্শ করিয়াছিল। তখন হুজুরিমল টাকা হস্তগত করিবার চেষ্টায় রহিল। সে সুকৌশলে ললিত প্রসাদকে দিয়া নোটগুলি বদলাইল। তৎপরে শিব সম্প্রদায়ের সর্বপ্রকার মিথ্যা গল্প বলিয়া সরল চিত্ত যমুনাকে ভুলাইয়া তাহারই দ্বারা সিন্ধুক হইতে নোট সরাইল। এদিকে সব স্থির। রেল টিকিট পর্যন্ত কেনা হইল। গঙ্গাও তাহার সহিত যাইতে সম্মত হইয়াছে। মূর্খ বৃদ্ধ হুজুরিমল বিন্দুমাত্র বুঝিতে পারিল না যে গঙ্গা কেবল তাহাকে ভুলাইয়া 10,000 টাকা হস্তগত করিবার চেষ্টায় আছে। এই সময়ে এক মহাবিঘ্ন ঘটিল। গঙ্গা কোনো কাজে কখনো ভয় করে নাই। আজ হুজুরিমলের সঙ্গে রাত্রে রানীর গলিতে দেখা করিতে তাহার ভয় হইল। সে যাইতে অসম্মত হইল। যমুনা দাস বিপদে পড়িল। যমুনা দাস গঙ্গার সহিত গোপনে দেখা করিত। সে হুজুরিমলের সকল কথাই তাহাকে বলিয়া দিল। যমুনা গঙ্গাকে বড় বিশ্বাস করিত। তাহার নিকটে সে কোনো কথা গোপন করিত না। যমুনা যে সিন্ধুক হইতে টাকা আনিয়া হুজুরিমলকে দিয়াছিল তাহাও যমুনার মুখে গঙ্গা শুনিয়াছিল। সুতরাং এমন সুবিধা আর হয় না। 10,000 টাকা অনায়াসেই পাওয়া যাইতে পারে। হুজুরিমলের নিকট হইতে এ টাকা ফাঁকি দিয়া লইলে কেহই তাহাদিগকে সন্দেহ করিতে পারিবে না। সেইরূপেই বন্দোবস্ত হইয়াছিল। গঙ্গা হুজুরিমলের সঙ্গে যাইবে বলিয়া স্বীকার করিয়াছে। রাত্রি 12টার সময় গঙ্গা তাহার সহিত রানীর গলিতে গোপনে দেখা করিবে। যমুনা দাস ছদ্মবেশে নিকটে লুকাইয়া থাকিবে। হুজুরিমল তাহার হাতে টাকা দিবা মাত্র যমুনা দাস হঠাৎ তাহার হাত হইতে টাকা কাড়িয়া লইয়া পালাইবে। হুজুরিমল লোক লজ্জার ভয়ে আর নিজে এইরূপভাবে ধরা পড়িবার ভয়ে কোনো গোলযোগ করিতে পারিবে না। সে গঙ্গাকেও সন্দেহ করিতে পারিবে না। ভাবিবে বড় বাজারের কোনো গুন্ডা টাকা ছিনাইয়া লইয়া গিয়াছে। সকলে এইরূপ স্থির হইয়াছিল। কিন্তু যে গঙ্গা গভীর রাত্রে গোপনে নানা স্থানে যাইত সে আজ ভয় পাইল। সে জানে না এইবারে যাইতে তাহার সাহস হইল না। যে কারণেই হইউক নগেন্দ্রনাথ এক্ষণে হুজুরিমলের পরিবারের একরূপ অভিভাবক পরিণত হইয়াছিলেন। তিনি এক্ষণে প্রায়ই তাহাদের দেখিতে যাইতেন। তিনি কোনোদিন না গেলে তাহারা তাহাকে ডাকাইয়া পাঠিতেন। প্রকৃতপক্ষেই তাহাদের দেখিবার কেহ ছিল না। হুজুরিমলের স্ত্রী স্বামীর দুর্ব্যবহারের কথা শুনিয়া একেবারে মুহ্যমান হইয়া পড়িয়াছিলেন। এই সকল ঘটনায় তিনি পীড়িত হইয়া পড়িলেন। যমুনা একাকিনী বড়ই বিপদে পড়িল। বিশেষত তাহার পাঞ্জাববাসী হওয়ায় এখানে তাহাদের আত্মীয় স্বজন কেহ ছিল না। এখন নগেন্দ্রনাথই তাহাদের একমাত্র সহায়। নগেন্দ্রনাথই প্রাণপণে চেষ্টা করিয়া হুজুরিমলের সম্পত্তি হইতে কিছু তাহাদের জন্য রক্ষা করিতে বিশেষ চেষ্টা পাইয়াছিলেন। সফলও হইয়াছিলেন। তেনার জন্য হুজুরিমলের সমস্ত সম্পত্তি বিক্রয় হইয়া গেল। কিন্তু নগেন্দ্রনাথের চেষ্টায় যাহা বাঁচিল তাহাতে হুজুরিমলের স্ত্রীর ও যমুনার সুখে স্বাচ্ছন্দ্যে চলিয়া যাইতে পারিবে।
নগেন্দ্রনাথ যমুনার কোনো ভালো পাত্রের সহিত বিবাহ দিবারও চেষ্টা করিতেছিলেন। গোলযোগ এইরূপ মিটিয়া গেলে তাহার বিবাহ দিবেন এইরূপ স্থির হইয়াছিল। যমুনা দাস ধরা পড়িবার পূর্বেই গঙ্গা হুজুরিমলের বাড়ি পরিত্যাগ করিয়া চলিয়া গিয়াছিল। কোথায় গিয়াছিল কিছুই বলিয়া যায় নাই, তবে নগেন্দ্রনাথ জানিতে পারিয়াছিলেন সে ললিত প্রসাদের আশ্রয়েই আছে। যমুনা দাসকে সরাইয়া এখনে ললিত প্রসাদের স্কন্ধে ভর করিয়াছিল। যমুনা দাস স্টেশনে প্রেরিত হইবার কয় দিবস পরে নগেন্দ্রনাথ একদিন নিজ ঘরে বসিয়া লিখিতেছিলেন। এমন সময় তথায় অক্ষয় কুমার সহাস্যে উপস্থিত হইলেন। তিনি বহুদিন আর এদিকে আসেন নাই। তিনি হাসিতে হাসিতে বলিলেন, গ্রন্থকার মহাশয়, আর গোয়েন্দাগিরি করিবার শখ আছে? নগেন্দ্রনাথ হাসিয়া বলিলেন, আবার খুন নাকি? শখ আছে কিনা তাই আগে বলুন। না, মাফ করুন, একটাতেই যথেষ্ট শখ মিটিয়া গিয়াছে। একটাতেই? আর প্রত্যহ আমাদের এই কাজ করিতে হইতেছে। যাহার যে কাজ, তাহার তাহাই ভালো লাগে। রানীর গলির খুনটা লইয়া একখানা উপন্যাস লিখুন। আপনার অনুগ্রহে এ অভাগার নামটাও সেই সঙ্গে অমর হইয়া যাক। উপন্যাস অপেক্ষাও ব্যাপারটা রহস্যময়। তবে তবে কি নায়িকার অভাব নাকি? সে অভাব নাই। গঙ্গার মতো নায়িকা আর যমুনা দাসের ন্যায় নায়ককে উপন্যাসে কি ভালো দাঁড়াইবে? চরিত্র সৌন্দর্য চাই। আপনার উপন্যাসে উহারা নায়ক নায়িকা হইলে চলিবে কেন? কেন, আর কে হইবে? বটে, নায়িকা যমুনা আর নায়ক মহাশয় স্বয়ং। নগেন্দ্রনাথের মুখ রক্তাভ হইয়া উঠিল। তিনি হাসিয়া বলিলেন, আপনার এসব সময়ই উপহাস। যমুনার বিবাহ হইতেছে। কাহার সঙ্গে? আমি একটি ভালো পাত্র স্থির করিয়াছি। ইহারই নাম কি আপনার উপন্যাসের নিঃস্বার্থ প্রেম? আপনার ঠাট্টার জ্বালায় আমি অস্থির। তবে আর কিছু বলিব না। এ গরিবকে অমর করিতেছেন কি না এখন তাহাই বলুন। এই রানীর গলির খুনের একখানা ডিটেকটিভ উপন্যাস লিখে? যথার্থই আমি এ বিষয়টা লিখিতেছি, এটা সত্য ঘটনা হইলেও উপন্যাস অপেক্ষা বিস্ময়কর। সব তো এখনো শুনেন নাই। আর কি আছে? তাহাই বলিতে আসিয়াছি। হুজুরিমলের গদিতে আর একটা চুরি হইয়াছে। আবার চুরি? কে চুরি করিল? তাহাই বাহির করিবার জন্য গোয়েন্দার প্রয়োজন। শখ থাকে তো আর একবার উঠে পড়ে লাগুন। কে চুরি করিল? কত টাকা চুরি গিয়াছে? সেই 10,000 টাকা। কিছু সন্ধান পাইলেন? এবার আর আগেকার মতো কষ্ট পাইতে হয় নাই। তবে চোর ধরা পড়িয়াছে? না, সরিয়া পড়িয়াছে। কে সে? উমিচাঁদ নয় তো? না, স্বয়ং ললিত প্রসাদ। ললিত প্রসাদ? আশ্চর্য, নিজের টাকা নিজে চুরি! এই রকম প্রায় হয়। আর একজন এতদিনে সত্য সত্যই সরিয়াছে। সে আবার কে? আপনার গঙ্গা। অতিশয় বিস্মিত হইয়া নগেন্দ্রনাথ বলিলেন, আমার গঙ্গা? অক্ষয় কুমার হাসিয়া বলিলেন, এই আপনার উপন্যাসের। আমাকে সকল খুলিয়া বলুন। গুণবান ললিত প্রসাদের স্কন্ধে গঙ্গাদেবী বহুকাল হইতে অধিষ্ঠান করিতেছিলেন। বিশেষত যমুনা দাস প্রবাসে গেলে পুরোমাত্রায় তাহাকেই ভর করিয়াছিলেন। তাহা তো আগেই শুনিয়াছিলাম। হ্যাঁ, আর এদেশে থাকা চলে না, ক্রমেই দেশটা অত্যধিক উষ্ণ হইয়া উঠিতেছিল। তাই ললিত প্রসাদ বাপের সিন্ধুকে যাহা কিছু ছিল তাহা লইয়া গত রাত্রে চম্পক দিয়াছে। গঙ্গাও তাহা হইলে তাহার সঙ্গে গিয়াছে? হ্যাঁ, এবার সত্য সত্যই একজনের সঙ্গে গিয়াছে। ভগবান আমাদের মতো গরিবদের ত্রাণ করিয়াছেন। নগেন্দ্রনাথ হাসিয়া বলিলেন, কেন? অক্ষয় কুমার গম্ভীরভাবে বলিলেন, কেন? সে এ শহরে থাকিলে লক্ষ্মী আরও কত লীলা খেলা করিতেন, আর আমাদের প্রাণান্ত হইত। ললিত প্রসাদের বাপ কি করিতেছেন? প্রথমে পুলিশে খবর দিয়াছিলেন, কিন্তু যখন তিনি শুনিলেন যে এ তাহার গুণবান পুত্রেরই কার্য, তখন মোকদ্দমা তুলিয়া লইয়াছেন। নতুবা আমাদেরই দেশে বিদেশে ছুটিতে বেড়াইতে হইত। কোথায় গিয়াছে কোনো সন্ধান পাইলেন? হুজুরিমলেরই পথানুসরণ করিয়াছেন। আমরা অনুসন্ধান করিয়া জানিয়াছি তাহারা বম্বের 2খানা টিকিট কাটিয়াছেন। বম্বেবাসীদিগের উপরে মায়া হইয়াছে। কেন? গঙ্গার মতো রত্ন গঙ্গার মতো রত্ন সামলানো সাধারণ ব্যাপার নহে। পুলিশ ত্রাহি ত্রাহি ডাক ছাড়িবে। নগেন্দ্রনাথ হাসিয়া বলিলেন,
অন্তত আপনার ত্রাহি ত্রাহি ডাক ছাড়াইয়াছিল। অক্ষয় কুমার বলিলেন, স্বীকার করি, 2000 বার। উপন্যাসখানা লেখা হইলে সংবাদ চাই বলিয়া অক্ষয় কুমার হাসিতে হাসিতে উঠিয়া নগেন্দ্রনাথকে করমর্দন করিয়া চলিয়া গেলেন। নগেন্দ্রনাথ সংসারের নরনারী কতদূর রাক্ষস ভাবাপন্ন হইতে পারে ভাবিয়া প্রাণে আঘাত পাইলেন। স্ত্রীলোক মাত্রেই তিনি দেবী ভাবিতেন। সেই স্ত্রীলোকের মধ্যে গঙ্গার ন্যায় স্ত্রীলোকের আছে দেখিয়া তাহার প্রাণে নিদারুণ কষ্ট হইল। তাহার মন সেদিন নিতান্ত বিমর্ষ হইয়া রহিল। 3-4 দিন পরে একদিন অক্ষয় কুমার আবার আসিলেন। হাসিতে হাসিতে বলিলেন, উপন্যাসের উপসংহার হয় নাই তো? নগেন্দ্রনাথ মৃদু হাস্য করিয়া বলিলেন, কেবল আরম্ভ করিয়াছি। ভালোই হয়েছে। কেন? লেখা শেষ হইয়া গেলে উপসংহারটা কাটাকুটি করিতে হইত। কেন, আবার কি হইয়াছে? যমুনা দাস ফাঁসি কাঠ লইল না। নগেন্দ্রনাথ বিস্মিত হইয়া বলিলেন, কেন? এরূপ মহাপাপীকে ফাঁসি কাঠ লইতেও নারাজ হইল। কেন, কি হইয়াছে? কাল রাত্রে কলেরায় তাহার মৃত্যু হইয়াছে। ভগবান তাহাকে নিজের দরবারে সাজা দিতে লইয়া গিয়াছেন। এরূপ লোকের সেখানেও বোধহয় উপযুক্ত দণ্ড নাই। রানীর গুলির খুন অবলম্বন করিয়া শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বাবু একখানা উপন্যাস প্রকাশ করিলেন। 2 দিনের মধ্যে প্রথম সংস্করণ 2000 পুস্তক নগেন্দ্রনাথের হাত হইতে ফুরাইয়া গেল। শহরের প্রধান প্রধান পুস্তক বিক্রেতাগণ যতদিন পুস্তক ছাপা চলিতেছিল ততদিন গ্রাহকদিগকে তাগিদে অস্থির হইয়া উঠিয়াছিলেন। এক্ষণে পুস্তক প্রকাশ হইবা মাত্র তাহারা যাহার যত সংখ্যক আবশ্যক লইয়া গেলেন। 2-3 মাসের মধ্যে সকলেরই সকল পুস্তক বিক্রয় হইয়া গেল। তখন নগেন্দ্রনাথ বাবু অত্যন্ত উৎসাহের সহিত 2য় সংস্করণ ছাপাইতে আরম্ভ করিলেন। পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান। আর এই রকম গল্প আরো শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।